তাদের উপর একটা ফ্যামিলি নর্মালি আমরা যখন ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমার যখন অ্যাকাউন্টটা 55% হয়ে যাবে, অর্থাৎ আমি যদি এখানে যাই, এখান থেকে গিয়ে যদি ইউজার সেটিংসে ক্লিক করি, ইউজার সেটিংসে ক্লিক করার পর আমার এখানে একটা অপশন আছে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন। এই ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন যে অপশনটা আছে সেটার থেকে আমি কি করতে পারি, আমার এখানে দেখতে পারি যে আমার প্রোফাইল কত আছে। দেখেন 55% আছে। 55% হয়ে গেলে আমি কি করতে পারবো, কন্টেস্ট করতে পারবো, প্রজেক্ট করতে পারবো, অর্থাৎ যাবতীয় যত কাজ আছে করতে পারবো, ইনকামও করতে পারবো, এটা আমার এখানে জমা হয়ে যাবে। কিন্তু যখন আমি টাকাটা উঠাতে যাব, যখন আমি টাকাটা উঠাবো তখন হচ্ছে আমার ভেরিফিকেশন লাগবে। একটু খেয়াল করে দেখেন, আমার এখানে লেখা আছে ইউ হ্যাভ অ্যান আনকমপ্লিটেড আইডি ভেরিফিকেশন রিকোয়েস্ট। এবারে টু কমপ্লিট ইউর আইডি ভেরিফিকেশন প্লিজ ভিজিট দ্য ভেরিফিকেশন সেন্টার, অর্থাৎ আমি ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারিনি। তো গতকাল আপনাদেরকে যতটুকু দেখানো হয়েছে এর পরের যে অংশগুলো তো সেগুলো আমরা একটু দেখব। এখানে আমি গেলাম, যাওয়ার পর খেয়াল করে দেখেন আমার কান্ট্রি অফ রেসিডেন্টটা অ্যাড হয়ে গেছে, কাস্টমার্স ইনফরমেশন অ্যাড হয়ে গেছে, আইডি ইনফরমেশন অ্যাড হয়ে গেছে। এখন আমাকে কি কোড ভেরিফিকেশন যে অপশনটা আছে সেটা আমাকে দিতে হবে। আমি কি করব, খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে, ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু একটা অ্যাটাচ ফাইলের অপশন আছে। আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি দুইটাকেই নিলাম, নিয়ে দুইটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আপনি অ্যাড করবেন। এখানে আমি জাস্ট নামটা একটু চেঞ্জ করে দিই, এটা হচ্ছে ফ্রন্ট আর ব্যাক আমি আলাদা আলাদা করে নাম দিয়ে দিচ্ছি আর কি, যাতে আমার সুবিধা হয়। এটা ফ্রন্ট দিয়ে দিলাম আর এটা নাম দিয়ে দিব হচ্ছে ব্যাক। এতে আপনার সুবিধা হবে কি, আমি নিজেও বুঝতে পারবো, প্লাস হচ্ছে ওরাও বুঝতে পারবে। দুইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন আমি ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পর আমার দুইটা অপশনই এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে নেক্সট অপশনটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন নেক্সট অপশনে ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে দেখেন, খেয়াল করে দেখেন আমি এখানে যে দিলাম, দেওয়ার পর সে আমাকে দেখে ইউ আপলোডেড পিকচার মাস্ট ইনক্লুড ইউর কিওয়ার্ড অ্যান্ড ইউর ভ্যালিড আইডি, দ্য ফটো মাস্ট বি ক্লিয়ারলি ভিজিবল, ক্লিয়ারলি ভিজিবল হতে হবে। আমি নেক্সট করে দিলাম, নেক্সট করার পরে দেখেন কি কোড ভেরিফিকেশন পর টিক চিহ্ন চলে আসছে, টিক চিহ্ন চলে আসছে। অর্থাৎ এটা যদি আপনার অ্যাক্টিভ হয়ে যায় তখন কি হবে, এখানে আপনার সবুজ রঙের একটা টিক চিহ্ন আসবে। আচ্ছা, এইখানে হচ্ছে অ্যাড্রেস লাইন 1 ইউজ করব। অ্যাড্রেস লাইন 1টা হচ্ছে যেখানে যেই টাকা, যেটা দিয়ে আমি টাকা উঠাবো, অর্থাৎ যে অ্যাড্রেসটা আমার অলওয়েজ ইউজ হবে ওই অংশটা ইউজ করব। আমি একটা জিনিস আবারও বলতেছি, এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এইখানে যে অ্যাড্রেসটা আমি ইউজ করতেছি ওই হিসাবে আমাকে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, ওই হিসেবে আমাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। এই জন্য আমি কি করতেছি, এখান থেকে অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার জন্য আমি কি করলাম, যে আমার যে আপনার স্মার্ট আইডি কার্ড আছে ওই আইডি কার্ডে যা যা দিচ্ছে আমি সেম ইনফরমেশনগুলো এখানে আমি দিব। এইখানে আমি যে ইনফরমেশনগুলো দিব ওই ইনফরমেশনগুলো অটোমেটিকলি ওই যে আপনার কাস্টমার ইনফরমেশনের নামের মধ্যে আমার যে ইনফরমেশনটা ছিল স্যার, প্রথমে যখন আমি নেম অ্যাড্রেস ইউজ করছি ওইখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এইখানে আপনি যা দিবেন ওইখানে আপনার সেম তাই হয়ে যাবে। এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 5300, তারপর হচ্ছে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, স্টেট হচ্ছে নীলফামারী, নীলফামারী সদর, তারপর হচ্ছে ফামারি, নীলফামারী সদর, সিটি, সিটি হতো মনে হয় নীলফামারী, নীলফামারী আরাজি ইটা খোলা, আরাজিরা খোলা হচ্ছে পলাশবাড়ি নীলফামারী, দেখেন অটোমেটিক চলে আসছে আরাজি ইটা খোলা পলাশবাড়ি নীলফামারী, নীলফামারী সদর, এটা আমার ওকে। দেখেন নেক্সটে ক্লিক করলাম, নেক্সট ক্লিক করার পর এরপর খেয়াল করে দেখেন এই জায়গার মধ্যে একটু ভালো করে খেয়াল করি সবাই আমরা, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে অনেক সময়, যে আপনার অ্যাড্রেস আমরা ভেরিফিকেশন করতে যাই, অ্যাড্রেস ভেরিফিকেশন করার সময় আমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলে সেটা হচ্ছে, আমি কিন্তু এখন অ্যাড্রেস ভেরিফিকেশনের মধ্যে আছি, এই অ্যাড্রেস ভেরিফিকেশন আমি করতেছি। তা আমি অ্যাড্রেস যে ভেরিফিকেশন করতেছি সেখানে আমাদের যে প্রবলেমটা হয়, আমরা যখন ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা টোটাল কাজটা করতেছি, 55% যখন হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট তখন হচ্ছে আমরা কাজ করতে পারি। আবার
আমি যখন ওই কাজ করার পর যে ইনকামটা করলাম, ইনকামটা করার পর যখন আমি আবার উইথড্র দিব, অর্থাৎ টাকাটা উইথড্র দিব, তখন হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন চায়। এখন অ্যাড্রেস ভেরিফিকেশনের মধ্যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্ট, অর্থাৎ এখানে যে ডকুমেন্টেশনগুলো আছে এগুলো আমরা কিন্তু খুব সহজেই অ্যাড করে দিতে পারি, কোনো প্রবলেম নেই। দেখেন টিক চিহ্ন চলে আসছে, যেহেতু আইডি আমার স্মার্ট আইডি কার্ড, আমার স্মার্ট আইডি কার্ড অথবা আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে সেটা দিয়ে কিন্তু আপনি আইডি ভেরিফিকেশনগুলো করে ফেলতে পারতেছেন। কিন্তু যখন আমি অ্যাড্রেস ভেরিফিকেশনে আসি তখন হচ্ছে আমি কি করি, এখানে আমার যে ডকুমেন্টসটা সাবমিট করার কথা ওইটা আমি ডকুমেন্টসটা সাবমিট না করার কারণে আমার ডিক্লেরেশন হয়ে যায়, বেশিরভাগই হয়ে যায়। এর একটা কারণ আছে, এর একটা কারণ হচ্ছে এইখানে যে আমরা দেওয়ার সময় যে বিষয়গুলো আমাদের মধ্যে প্রবলেম ফেস করি সেটা হচ্ছে আমরা এখানে ছবি তুলে দেই, অর্থাৎ আমরা মোবাইল ক্যামেরায় ছবি তুলে দিই। মোবাইল ক্যামেরায় ছবি তুলে দিলে হবে না, আমাকে অবশ্যই এখানে স্ক্যান কপি ইউজ করতে হবে। এখানে আমি স্ক্যান কপি কি ইউজ করতে পারবো, এর আগে আমি আপনাদেরকে বলছি যে ওইখানে হচ্ছে আমি ইউজ করতে পারবো আমার পাসপোর্ট, আমার ড্রাইভিং লাইসেন্স, আমার গভর্নমেন্ট ইস্যু আইডি, এনি কাইন্ডস অফ গভর্নমেন্ট ইস্যু আইডি। এখন এনি কাইন্ডস অফ গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ডের মধ্যে আপনার ন্যাশনাল আইডি কার্ডটাও পড়ে, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডটাও ছিল এখানে। কিন্তু আমি এই পর্যন্ত যা করলাম ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে আমি করছি। এখন আমি হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন যখন করব, একটা ভালো করে খেয়াল করবেন, আমি যখন এখানে খেয়াল করে দেখেন ডকুমেন্টস টাইপে যখন ক্লিক করতেছে, আমি এখানে ক্লিক করলাম, এখানে কিন্তু দেখেন ন্যাশনাল আইডি কার্ড কথাটা উল্লেখ নেই, এখানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডটা উল্লেখ নেই। এখন এখানে ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, আদার্স এই জিনিসটা আছে। এখন আমার কাছে অনেকে যেটা করে সেটা হচ্ছে যেহেতু এখানে আপনার ব্যাংক স্টেটমেন্ট কথা আছে অথবা ইউটিলিটি বিল আছে, সো ওইটার জন্য পাগল হয়ে যায়। কিন্তু ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল দিলে আপনার এই অ্যাড্রেস ভেরিফিকেশন কখনোই হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এইখানে আপনাকে এমন একটা অপশন প্রোভাইড করতে হবে, এমন একটা অংশ ইউজ করতে হবে যেটার মধ্যে আপনার ছবি থাকবে, আপনার ফুল নেম থাকবে, আপনার সিগনেচার থাকবে এবং ডেট অফ ইস্যু, এই জিনিসগুলো আপনার থাকবে। এই চারটা জিনিস কনফার্ম হলে দেন হচ্ছে আপনি এখানে কি করতে পারবেন, আপলোড করতে পারেন। এখন আমরা অনেকেই যেই প্রবলেমটা ফেস করি, অর্থাৎ আমরা যখন অ্যাড্রেস ভেরিফিকেশন ডিক্লিন হওয়ার পর অনেকে আমরা এখানে কি করি, এটার মধ্যে ইউটিলিটি বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করি। ব্যাংক স্টেটমেন্টের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ওইখানে কিন্তু আমার ছবি থাকে না, যদি ছবি থাকেও সেখানে কিন্তু আমার সিগনেচার, ডেট অফ বার্থ বা আমার ফুল নেম এর মধ্যে যে কোনো একটার মধ্যে দেওয়া থাকবেই। কেন? কারণ হচ্ছে আপনি যে স্টেটমেন্টটা নিচ্ছেন সেখানে লেখা থাকে হচ্ছে, মনে করেন আমারটা দিয়েছে তহিদুল ইসলাম শোয়েব, আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছে, দিয়ে দেন হচ্ছে কি করতেছে, সে আমাকে স্টেটমেন্ট দিচ্ছে, অর্থাৎ আমি যে ট্রানজ্যাকশন করছি অ্যাকচুয়ালি ট্রানজ্যাকশন অপশনটা আমাকে দিচ্ছে। ওর যে ব্যাংক অ্যাকচুয়ালি স্টেটমেন্ট আছে, যে ফর্মটা আছে, সেটা হচ্ছে ওর সফটওয়্যারের মধ্যে আমার ছবি, আমার অ্যাড্রেস, আমার ফুল নেম, আমার ডেট অফ বার্থ অর্থাৎ আমার ফুল ইনফরমেশন দিয়ে যেই ফর্মটা তার কাছে ফিল আপ করা আছে ওইটা যদি ইউজ করি তাহলে হচ্ছে আপনার এটা আপনার অ্যাক্টিভ হবে, এছাড়া আপনার এটা কখনোই হবে না। সো দ্যাট অ্যাজ ইউজুয়াল একই রকম আমি যদি ইউটিলিটি বিলও ইউজ করি তখনও আমার এই জিনিসটা হবে না। সো এইখানে আমাকে অবশ্যই এমন কিছু ইউজ করতে হবে যেটার মধ্যে আমার ছবি আছে, আমার নাম আছে, আমার ডেট অফ বার্থ এবং সিগনেচার এবং ইস্যু আইডি, এই অপশনগুলো থাকবে। একটু খেয়াল করে দেখেন, প্লিজ আপলোড অ্যান্ড স্ক্যান অফ এ রিসেন্ট ব্যাংক স্টেটমেন্ট অর ইউটিলিটি বিল অ্যাজ প্রুফ অফ অ্যাড্রেস। সে বলছে, কিন্তু এইখানে দুইটা জিনিস অ্যাড করা হয়েছে, কিন্তু অরিজিনাল যে অ্যাকচুয়ালি কী চাচ্ছে সেটা সে জানে না। দেখেন, ইচ ডকুমেন্ট মাস্ট কন্টেন ইউর নেম অ্যান্ড কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ কারেন্ট অ্যাড্রেসও লাগবে প্লাস হচ্ছে আপনার নামও লাগবে। এরপর হচ্ছে বি ডেটেড উইথিন দ্য 3 মান্থ, 3 মাসেরটা লাগবে তার। ইনক্লুড দ্য ইনস্টিটিউট নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। এখানে লেখা আছে হচ্ছে আপনার ইনক্লুড দ্য ইনস্টিটিউশন নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, এগুলো সবগুলোই আপনাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এই দেখেন, কন্টেন্ট ইয়োর নেম অ্যান্ড কারেন্ট অ্যাড্রেস অ্যান্ড বি ডেটেড উইথ দ্য লাস্ট 3 মান্থ, অর্থাৎ 3 মাসের জন্য আপনার কী করতে হবে, ইনক্লুড দ্য ইনস্টিটিউট নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, এগুলো থাকতে হবে। আবার দেখেন, একদম প্রথম যখন আমরা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ট্রাই করতেছিলাম তখন হচ্ছে লেখা ছিল যে আপনি যে অ্যাড্রেসটার ভেরিফিকেশন করবেন, যে ডকুমেন্টেশনটা এখানে সাবমিট করবেন, সেটার মধ্যে অবশ্যই আপনার ছবি, আপনার নেম অর্থাৎ আপনার ফুল নেম, আপনার ডেট অফ বার্থ, সিগনেচার এবং
আপনার ইস্যু ডেট, এই 4টা জিনিস লাগবেই লাগবে। তো এই জিনিসগুলো যদি আমার থাকতে হয় তো আমি ব্যাংক স্টেটমেন্টের মধ্যে কিন্তু পাবো না। এখন আমি কি করব, আর অনেকের একটা ধারণা হচ্ছে এখানে যেহেতু আপনার এই ব্যাংক স্টেটমেন্ট আর ইউটিলিটি বিল কথা লেখা আছে, এই দুইটা ছাড়া মনে হয় হবে না, ভেরিফিকেশন হবে না। এটা একদম টোটালি ভুল কথা। আপনি স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে অথবা পাসপোর্টের মাধ্যমে খুব সহজে আপনি এই জিনিসটা ভেরিফিকেশন করতে পারবেন। আর স্মার্ট আইডি কার্ডটা অবশ্যই আপনার হতে হবে, অথবা আপনি যদি অন্য কারো স্মার্ট কার্ড ইউজ করে থাকেন তাহলে কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত যা কিছু আছে সব কিছু কিন্তু ওনার নামে আপনাকে করতে হবে। তাহলে এই অ্যাকাউন্টটা অটোমেটিকলি কনভার্ট হয়ে ওনার নামে চলে যাবে। আমাকে ওইখানে আমার নাম, ওইখানে আমার ইনফরমেশন কোনো কিছুই চেঞ্জ করতে হবে না, অটোমেটিকলি সে কনভার্ট হয়ে এই যেখানে যেই আপনার ডকুমেন্টসটা সাবমিট করবেন ওই ডকুমেন্টসের অনুযায়ী হয়ে যাবে। তো এখন আমি কি করব, এখন আমাকে যেটা করতে হবে ডকুমেন্টেশন টাইপ, আমি এখানে ক্লিক করব হচ্ছে আদার্স, এখানে আমি ইউজ করব হচ্ছে আদার্স। ইনস্টিটিউট নেমের জায়গায় লিখবো হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, আইডি কার্ড আপনি ইচ্ছে করলে দুইটা বড় হাতে দিতে পারেন, আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড ইউজ করবেন। ইনস্টিটিউট নেমের জায়গায় আমি ন্যাশনাল আইডি কার্ড ইউজ করব। দেখেন ডেট অফ ইস্যু, ইস্যু কত সালে হয়েছে এটা আমাকে দিতে হবে। এখানে আমাকে যেটা করতে হবে, আমি যে ডকুমেন্টসটা সাবমিট করতেছি সেখানে ইস্যু ডেটটা আমাকে ইউজ করতে হবে। তো ইস্যু ডেটটা আমি যাবো, যেহেতু আমি স্মার্ট আইডি কার্ড ইউজ করবো সো দ্যাট এখানে আমি ইস্যু ডেটটা ইউজ করে দিচ্ছি। স্মার্ট আইডি কার্ডে যেটা আছে সেটাই। এই যে ইস্যু ডেটটা দেখেন, এটা হচ্ছে ইস্যু ডেট 29 অক্টোবর 2017, 29 অক্টোবর 2017 আমি এইটা ইউজ করব। আমি এখানে চলে গেলাম, ফার্স্ট হচ্ছে আমাকে মান্থ দিয়ে ইউজ করতে হবে, মান্থ হচ্ছে আপনার 10th মান্থ, সেভ 29 2017, এটা হচ্ছে আমার ইস্যু অফ ডেট, অক্টোবরের 29 তারিখ আপনি দিচ্ছে। আর এখানে আমি যে কাজটা করব দেখেন একই জিনিস, অর্থাৎ আমি কি করব, এখানে হচ্ছে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমাকে কি করতে হবে দুইটা অপশন একসাথে ইউজ করতে হবে, অর্থাৎ এইটা প্লাস হচ্ছে অর্থাৎ ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটাই হচ্ছে আমি আলাদা আলাদাভাবে একসাথে সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে একসাথে দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে আমি আপলোড করে দেবো। এটাকে ফার্স্টে ধরি, দেন হচ্ছে এটাকে আপনার কন্ট্রোল প্রেস করে ধরে আমি ওপেনে ক্লিক করব। যেহেতু আমার এখানে একটা অপশন আছে, ভালো করে মনে রাখবেন, যেহেতু এখানে আমার একটা অপশন আছে, দুইটা আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এখন কি করব নেক্সটে ক্লিক করব। আমি একটু আবার রিপিট করতেছি, আমি এখানে ক্লিক করব হচ্ছে আদার্স, এখানে ইউজ করব হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। আপনি যদি এখন মনে করেন এই আদার্সে দিয়ে যদি পাসপোর্ট ইউজ করতে চান তখন এখানে লিখবেন পাসপোর্ট, যদি এখানে ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে চান ড্রাইভিং লাইসেন্স, অথবা এখানে যদি আপনি সামরিক বাহিনীর কোনো আইডি কার্ড ইউজ করতে চান তখন আদার্স দিয়ে আপনার উমুক আইডি, অর্থাৎ আপনি র্যাবের যদি কোনো গায়ে ইউজ করতে পারেন বা ডিফেন্স আইডি যদি ইউজ করতে পারেন কোনো সমস্যা, অর্থাৎ আপনার ইনস্টিটিউটের নেম অনুযায়ী কাজটা করবেন। করার পর আমি এখানে আপলোড করে দিব, দিয়ে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর সে যেটা করবে সেটা হচ্ছে দেখেন, সে আমাকে বলতেছে যে আমি যা যা দিছি যেমন করছি এগুলি সব ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তুমি কি করবা, আপনার সেভ অ্যান্ড নেক্সটের মধ্যে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটের মধ্যে দেখেন আমার প্রুফ অফ আইডেন্টিটি ওকে আছে, কি কোড ভেরিফিকেশন টিক চিহ্ন আসছে। এখন প্রুফ অফ অ্যাড্রেসের মধ্যে দিয়ে আমি কি করব, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেব। এই হচ্ছে আমার অংশগুলো শেষ। এখন সে আমাকে যেটা করবে সেটা হচ্ছে সে আমাকে আবার হচ্ছে ফুল সাবমিশন দেখাচ্ছে, দেখেন টোটাল সাবমিশন দেখা যায় যে যা যা সাবমিশন করছি টোটাল ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে দেন হচ্ছে আবার আমি একদম ফাইনাল, এটা হচ্ছে ফাইনাল স্টেপ, অর্থাৎ সাবমিশন ফর রিভিউ, আমি রিভিউর জন্য সাবমিট করে দিলাম, আমি কনফার্ম করে দিলাম, হ্যাঁ আমি কনফার্ম করব, আপনি কনফার্ম করে দেবেন। দেখেন কি লিখছে, ইউ উইল বি ইন টাচ সুন, প্লিজ অ্যালো, যে অপশনটা আছে সেটা আপনার দিয়ে দিচ্ছে, দিয়ে চলে গেছে, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটা আমি চলে আসছি। আমাকে হয়তো বা 2 ঘন্টা বা 4 ঘন্টা পরে অথবা একদিন পরে দেখাবে এখানে একটা রিভিউ চলে আসছে যে আপনার এই কাজটা অ্যাক্টিভ হলো না কি হলো সে আপনাকে দেখায় দেবে, অর্থাৎ আপনি কি আমাদের ভেরিফাই মেম্বার হলেন না সেটা আমাকে দেখা দেবে। সাধারণত দেখা যায় যে সব কিছু যদি ঠিকঠাক মতো আপনি সাবমিট করেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে সে আপনাকে দেখায় দিবে আপনি অ্যাক্টিভ বা আপনি একজন ভেরিফাইড মেম্বার। তো এইভাবে আপনি কি করতে পারেন, স্মার্ট কার্ড, পাসপোর্ট, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বা কোনো আইডির মধ্যে সরকারি আইডি যেটার মধ্যে আপনার ছবি, সিগনেচার, ফুল নেম এবং ডেট অফ বার্থ আছে, এই জিনিসগুলো যখন থাকবে ইস্যু ডেট, এই 5টা অপশন যেটার মধ্যে থাকবে আপনি ওইটা দিয়ে কি করতে পারবেন, আপনি ভেরিফিকেশন করতে পারবেন।
এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইয়ার রিকোয়েস্ট টু দ্য ভেরিফাই ইউর আইডেন্টিটি, প্লিজ অ্যালাউ 2 থেকে এত বিজনেস ডে, 2 থেকে 3 দিনের কথা বলছে, ফর আওয়ার ভেরিফিকেশন টাইম টু রিভিউ ডিটেলস, উইল বি ইন টাচ সুন। খুব তাড়াতাড়ি গিয়ে হবে, অর্থাৎ এই অপশনটা আপনাকে দেখায় দিবে যখন আপনি সব কিছু সাবমিটেড করবেন, আপনাকে দেখায় দিবে। আর যদি এটা সাবমিটেড না হয় তখন সে বলে দিবে যে আপনার ঠিকমতো সাবমিট হয় নাই, সব কিছু বলে দিবে সে। এখানে যেটা আছে সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, কোয়ালিফিকেশনটা হচ্ছে আপু আপনি এই রিলেটেড কোনো কাজ করছেন কিনা। এই যে দেখেন কোয়ালিফিকেশনের মধ্যে অ্যাড করছে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, আমার কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, এলইডিপি থেকে করছি, এই হচ্ছে আমার সার্টিফিকেশন, বুঝতে পারছেন কথাটা। আর এইটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, হচ্ছে আপনি যদি এর আগে কোথাও কাজ করে থাকেন ওই কাজের এক্সপিরিয়েন্সটা দেখানোর জন্য এটা ইউজ করা হয়, বুঝতে পারছেন। তো আপনি চাইলে কি করতে পারেন, কোয়ালিফিকেশনের মধ্যে এই যেমন এলইডিপি থেকে আপনি কোর্স করতেছেন অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার, আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে ইয়া করতে পারেন, বা গ্রাফিক্স ডিজাইন হিসেবে আপনি একটা ইয়া করছেন, যে আপনার কি কোয়ালিফিকেশন কি, যে আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার কোয়ালিফিকেশন কি, তখন আপনি বলবেন যে আমি মাস্টার্স পাস, তাই না, বা আমি অনার্স পাস, বা আমি ইন্টারমিডিয়েট পাস, আমি এই করছি, আমি সে, অর্থাৎ আপনার সম্পর্কে আপনি বলবেন। এখানে কোয়ালিফিকেশন বোঝা হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনের মধ্যে কি আছেন, আপনি একজন গ্রাফিক ডিজাইনার কোথেকে করছেন, এলইডিপি থেকে করছি 2020, বুঝতে পারছেন। হচ্ছে ওই যে গতকাল যে আমরা উনি যে জিমের কিছু ডিজাইন ডিজাইন অ্যাড করছেন না, সব হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছেন, এই যে দেখেন এইসব জায়গা থেকে ডাউনলোড করে নিচ্ছেন, ডাউনলোড করে এখানে অ্যাড করা হয়েছে। অর্থাৎ আপনি চাইলে যে কোনো কিছু আপনি ডাউনলোড করে অ্যাড করতে পারবেন এখানে, কারণ এগুলো তো আপনার পক্ষে একদিনে বানানো সম্ভব না, বুঝতে পারছেন। আর এখান থেকে নেওয়া কোনো প্রবলেম না। যেমন ম্যান ইন জিম, আপনি এখানে যে ওমেন দেন, ওমেন ইন জিম আমি লিখলাম, দেখেন এখানে চলে আসছে, এখান থেকে সে নিচ্ছিল ইয়া করতেছে, রানিং করতেছে, এই যেখান থেকে নিচ্ছিল, এইসব জায়গা থেকে নিচ্ছিল। আপনি যদি লিখে দেন ইন্ডিভিজুয়ালি, যদি লেখেন ইন জিম, এখানে কি হচ্ছে এমনি যে ডাউনলোড করতে পারবো? এই যে এখান থেকে যাবেন, এখান থেকে গিয়ে আপনাকে ইয়া করতে হবে, ডাউনলোড করতে হবে। এই যে এখান থেকে হচ্ছে ফ্রি, তো সাপোজ মনে করেন এটা আপনার পছন্দ হয়েছে, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ফ্রি ডাউনলোড, এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার এখানে যে এই অপশনটা আসবে, এখান থেকে ইউজ করবেন হচ্ছে ফ্রি লাইসেন্স দিলে, দেন হচ্ছে দেখেন 5 সেকেন্ডের মধ্যে সে আমাকে ডাউনলোড দেখা দিচ্ছে। এই যে আমার এখানে ডাউনলোড হয়েছে, দেখেন এখানে ডাউনলোড করে ফেলতে পারবেন, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আপনি নিতে পারবেন। তারপর আরও একটা আছে, এটার নাম হচ্ছে কি জানি, বুঝিয়ে ভেক্টর ডাউনলোড, এটার নাম হচ্ছে আপনার অল ভেক্টর ডাউনলোড। অল ভেক্টর ডাউনলোড একটা অপশন আছে, এখানে যান, এখানে গেলে আপনি খুব সহজ সুন্দর সুন্দর আপনি ইয়া পাবেন, অর্থাৎ এইখানে একই অবস্থা, আপনি যা চাইবেন তাই পাবেন। যেমন সাপোজ মনে করেন আমি এখানে কি চাইতে পারি, আমি নেচার লেখে সার্চ করলাম, মনে করেন সে ওই রিলেটেড আমাকে কিছু নিয়ে আসতেছে, ঠিক আছে, এগুলো কিন্তু ফ্রি, ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন এগুলো সবগুলো, বুঝতে পারছেন। এখান থেকে ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন যে কোনো কিছু। আমি এক কাজ করি, ইগল দিয়ে একটা, ইগল লেখে সার্চ করলাম, এই যে দেখেন ইগল চলে আসছে, এই সব ভেক্টর। আপনি এখান থেকে ইচ্ছে করলে দেখেন ফ্লাইং ইগল, ফ্রি ভেক্টর ইগল, এআই ইগল, এটা সেটা যা ইচ্ছে সব আপনি ইচ্ছে করলে এখান থেকে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি ডাউনলোড করতে পারেন, এগুলি সব হচ্ছে ভেক্টর। এই যে ফ্রি ডাউনলোড দিস ফাইল নাও, ক্লিক করবেন, ডাউনলোডে দেখাবে একটু পরে, আপনার এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। একটু খেয়াল করে দেখেন, আমরা যারা ইলাস্ট্রেটর এর আগে যে কাজগুলো করছি, অর্থাৎ যে যে টুলসগুলো আমরা ইউজ করছি, আমরা অনেকদিন হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে আসি না, হয়তো এর জন্য ভুলে গেছে অনেকে। এ পর্যন্ত আমরা যে ইলাস্ট্রেটরের মধ্যে যে টুলসগুলো নিয়ে কাজ করছি সেই টুলসগুলো সম্পর্কে একটু জানি। সেটা হচ্ছে আমরা সিলেকশন নিয়ে কাজ করছি, ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে কাজ করছি, ম্যাজিক ওয়ান টুল নিয়ে কাজ করছি, ল্যাসো টুল নিয়ে কাজ করছি, পেন টুল নিয়ে কাজ করছি, কার্ভেচার টুলস নিয়ে কাজ করছি, টাইপ টুল নিয়ে কাজ করছি, লাইন টুল নিয়ে কাজ করছি। এখানে হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার টুলস নিয়ে কাজ করছে, অর্থাৎ ভিতরে আরও কয়েকটা টুলস আছে সেগুলো নিয়ে কাজ করছি। এখান থেকে রোটেট অপশন নিয়ে কাজ করছি, আইড্রপার টুলস নিয়ে কাজ করছি,
তারপর হচ্ছে আপনার আর্টবোর্ড টুলসের যে অংশগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছি, তারপর হ্যান্ড টুল নিয়ে কাজ করছি। তো এইখানে কিছু কাজ আমরা অলরেডি করছি, আরও কিছু কাজ আমরা আস্তে আস্তে করব, অর্থাৎ আজকে এবং আগামীকালকে আপনাদেরকে চেষ্টা করব যে টুলসগুলো সম্পূর্ণ শেষ করে দিতে। বাকিগুলো ইনশাল্লাহ আবার পরে আপনাকে করা হবে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ সবগুলো দেখানো হবে। এই যে এখানে যে টুলস ব্লেড আছে, এই টুলস ব্লেডের মধ্যে একটা টুলস আছে। এই টুলসটা হচ্ছে আপনার শেপার টুলস নামের একটা আছে, শেপ বিল্ডার টুলস নামের একটা টুলস আছে। এই টুলসটা নিয়ে একটু কথা বলবো, এই টুলসটা কী ধরনের কাজ করে সেই বিষয়টা একটু কথা বলি। এটার একটা মানে দেখানোর একটা কারণ আছে, কারণ হচ্ছে এই যে আমরা যে লগো ডিজাইন করব বা আমরা যে আপনার কাজগুলো করব, এই কাজগুলো যাতে ইজি ওয়েতে কাজ করতে পারি সেজন্য হচ্ছে আর এগুলো দেখা যায়, এবং ওই রিলেটেড টুলসগুলো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আগে পরিচিত করা দিতে, যাতে আপনারা কাজগুলো একটু ইজিলি করতে পারেন। তা আমরা সাপোজ মনে করেন আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, ইলিপস ক্রিয়েট করলাম, একটু খেয়াল করবেন, একটা ইলিপস ক্রিয়েট করলাম, এটার মধ্যে এটাকে একটু কপি করলাম, কপি করে আরেকটা ইলিপস নিলাম, একটু বড় করলাম এটাকে আরেকটা কপি করলাম, কপি করে এখানে রাখি বা এখানে রাখি, এটাকে ছোট করলাম, বা আপনি ইচ্ছে করলে বড় করতে পারেন, সমস্যা নেই। এই হচ্ছে আপনি একটা করলেন। আর এখানে আমি আর কি করতেছি, সেম একই জিনিসটাকে আমি একটু আরেকটা কাজ করতেছি, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, 3-4টা নিলাম, 3টা নিলাম, নিয়ে আমি কি করতেছি এখানে রাখলাম। আচ্ছা, এটাকে একটু কপি করতেছি, অল্টার প্রেস করে এখানে কপি করে রাখলাম, এটাকেও আমি কি করতেছি অল্টার প্রেস করে এখানে রাখতেছি, দুইটা। আর এখানে হচ্ছে আমি আরেকটা শেপ ক্রিয়েট করতেছি, এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, শেপ ক্রিয়েট করে এখানে রাখতেছি, এই করলাম, এটাকে অল্টার প্রেস করে একটু বড় করলাম, এখানে রাখছি, এখানে রেখে ছোট করতেছি, অল্টার প্রেস করে এটাকে একটা কপি করলাম, এখানে রাখি। তো বিভিন্ন ধরনের আমি কয়েকটা করছি, তৈরি করছি। আচ্ছা, একদম ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি এই জায়গাটার মধ্যে শেপ বিল্ডার টুলসের কাজ করতে চাচ্ছি। তো শেপ বিল্ডার টুলসটা কীভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ারলি দেখব। এখানে 3টা শেপ আছে, এই 3টা শেপগুলোর মধ্যে একটু ভালো করে খেয়াল করে দেখেন, সরি, এখানে 3টা শেপ আছে এবং 3টা শেপের মধ্যে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন যে আপনার আলাদা আলাদা আপনার 3টা কালার দেওয়া আছে। আমি এটাকে ডিলিট করে দিই, তাহলে আপনার ভালো বুঝবেন, মানে পার্থক্যগুলো বুঝবেন আর কি জন্য। এই যে অপশনটা আছে, এই অপশনটার মধ্যে সাপোজ মনে করেন আমি প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করতে যাচ্ছি, ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা অংশ আমি আলাদা আলাদা করতে চাচ্ছি। তো তখন আমি এই পর্যন্ত যা শিখছি সেটা হচ্ছে, আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ডিভাইড অপশনে ক্লিক করি, দেখেন ডিভাইড অপশনে ক্লিক করলাম, ক্লিক করলে করার পর এগুলো হচ্ছে ডিভাইড হয়ে গেছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করার পর দেখেন এটা হচ্ছে আলাদা হয়ে গেছে, এটা হচ্ছে আলাদা হয়ে গেছে, এটা হচ্ছে আলাদা হয়ে গেছে, এটা হচ্ছে আলাদা হচ্ছে, এটা হচ্ছে আলাদা, অর্থাৎ প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা জিনিস আলাদা হয়ে গেছে। এখন এই যে আমি ডিভাইডটা করছি, এই যে ডিভাইডটা করছি, এই একই কাজটা আমি এইখানে আরেকটা টুলসের মাধ্যমে করতে পারবো, যার নাম হচ্ছে শেপ বিল্ডার টুলস। এখন যদি দুইটাই একই কাজ করতেছি, অর্থাৎ একই কাজ যদি আমি দুইটা দিয়েই করতে পারি, তাহলে নিশ্চয়ই মানে তাহলে দুইটা টুলস দেওয়ার কারণ কি, নিশ্চয়ই তার মধ্যে কোনো ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি, সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো একটার সাথে একটা। এটা হচ্ছে কি, ডিভাইড অপশনের মাধ্যমে কাজ করছে। এখন আমি কি করতেছি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে শেপ বিল্ডার টুলস। এই শেপ বিল্ডার টুলস দিয়ে সাপোজ মনে করেন আপনি ডিভাইড করতে চাচ্ছেন, আমি যদি এখানে জাস্ট একটা ড্র্যাগ করি, আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই, আমি একটু জুম করে দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি এখানে করলাম, ক্রিয়েট করলাম, আবার এখানে দেখেন একটু খেয়াল করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি একটু জুম করে দেখাই, যখন আমি মাউসটা এখানে নিচ্ছি তখন দেখেন এই জায়গার মধ্যে একটা প্লাস চিহ্ন আসতেছে। তো আমি এখানে কি করতেছি, ড্র্যাগ করতেছি, আবার এখানে কি করতেছি, ড্র্যাগ করতেছি, আবার এখানে কি করতেছি, ড্র্যাগ করতেছি, আবার এখানে হচ্ছে ড্র্যাগ করতেছি। এখন আমি যখন ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে করে যখন আলাদা আলাদা করতেছি, তখন খেয়াল করে দেখেন যেগুলো হোয়াইট কালার হয়ে যাচ্ছে, এগুলো আপনার হোয়াইট কালার হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ারলি বলতেছি। ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা হয়ে গেছে। দেখেন আমি এগুলো সবগুলো আলাদা করে নেই, প্রত্যেকটা হচ্ছে আলাদা হয়ে গেছে। এখন এইটা আর এটার মধ্যে তো কাজটা দেখা যাচ্ছে সেম, কিন্তু প্রথম যে ডিফারেন্সটা আছে, অর্থাৎ ডিভাইড অপশন আর হচ্ছে আপনার শেপ বিল্ডার টুলস, এই দুটার মধ্যে প্রথম যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে
একটা কালারে চলে আসে। কোন কালারটা? এই যে এখানে যে কালারটা থাকবে সেটা, এখানে যে কালারটা আপনি দিবেন সেই কালারটা আপনার চলে আসবে, ওই কালারটা হচ্ছে আপনার এখানে চলে আসে। বুঝতে পারছি কথাটা? এই কালারটা হচ্ছে চলে আসে। 2 নম্বর হচ্ছে দেখেন এখানে সিলেক্ট করলাম, এখানে কালার আছে, আমি যদি অন্য কোনো কালার দিয়ে রেডি করি, আমি অন্য কোনো কালার দিয়ে যদি রেডি করি, দেখেন হয় কি না, খেয়াল করে দেখেন এই কালারটা আছে, অর্থাৎ এইখানে যে কালারটা থাকবে ওই কালারটাই হচ্ছে সবগুলোর মধ্যে ইফেক্ট নিয়ে আসে। এখন প্রথম পার্থক্য কি পেলাম? প্রথম পার্থক্য পেলাম হচ্ছে আমি ডিভাইড এবং শেপ বিল্ডার টুলসের মধ্যে প্রথম অবজেক্ট মানে যেটা পেলাম সেটা হচ্ছে ডিভাইড হচ্ছে ঠিকই, ডিভাইড অপশনের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে সবগুলো ডিভাইড হয়ে দেন হচ্ছে যে যার কালারের মতো থাকতেছে, এটা হচ্ছে একটা। নাম্বার 2 হচ্ছে শেপ বিল্ডার টুলস আর ডিভাইড অপশনের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে সে যেটা করে সেটা হচ্ছে সব এক কালারে নিয়ে আসে, সে সব এক কালারে নিয়ে আসে, নিয়ে এসে কাজ করে। দ্বিতীয় যে বিষয়টা আছে, সেম একই জিনিসটা যদি আমি আপনাদেরকে অন্যভাবে একটু দেখাই তাহলে একটু ভালো বুঝবেন। আমি এটাকে সিলেক্ট করলাম, খেয়াল করে দেখেন এখানে আমি কালারগুলো একটু দিয়ে দিচ্ছি, এখানে অন্য কালার দিয়েছি, যে কোনো কালার দিচ্ছি আর কি। দিয়ে আমি এখানে কি করতেছি, ক্লিক করে এখানে একটা কালার নিলাম, হোয়াইট কালার নিলাম, এখানে শেপ বিল্ডার টুলসে গেলাম, আর এখানে হচ্ছে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে হচ্ছে কালার নিয়ে নিলাম, যে কোনো একটা কালার নিয়ে নিলাম, বা এখানে শেপ বিল্ডার টুলসে গেলাম, দেখেন এখানে একটা কালার আছে ইয়েলো কালার, আমি ড্র্যাগ করি, দেখেন ইয়েলো কালার চলে আসছে। আবার এখানে একটু ড্র্যাগ করেন, এখানে ইয়েলো কালার চলে আসছে, একটু জুম করে কাজ করে। আবার এখানে ড্র্যাগ করেন, ইয়েলো কালার চলে আসছে, এখানে ড্র্যাগ করেন, ইয়েলো কালার চলে আসছে। বলার উদ্দেশ্য হচ্ছে যে এইখানে যে কাজটা করে সেটা হচ্ছে আপনি এইখানে যেই কালারটা রাখবেন ওই কালারটার উপর কাজ করবে। আর এটার মেইন যে থিমটা সেটা হচ্ছে দেখেন সবগুলো কিন্তু আলাদা, সবগুলো কিন্তু অর্থাৎ আলাদা আলাদা হয়ে গেছে। এটার একটা সুবিধা কি জানেন? এটার একটা সুবিধা হচ্ছে মানে এখন আমি কোথায় শেপ বিল্ডার টুলস ইউজ করব আর কোথায় হচ্ছে আমি পাথফাইন্ডার ইউজ করব। শেপ বিল্ডার চুজ করবেন হচ্ছে যদি আপনি এক ক্লিকে সবগুলোকে ইউনিটের মতো কাজ করে ফেলতে চান, এরকম টাইপের যদি কাজ করতে চান। সাপোজ মনে করেন এটার মধ্যে আমি ড্র্যাগ করে, আমি যদি এখানে ড্র্যাগ করি, দেখেন আমার কাজটা হয়ে গেছে। আবার যদি এটার সাথে এটা ড্র্যাগ করে, আমার কাজটা হয়ে গেছে। এই কাজটা হয়তো বা ইউনিটের মাধ্যমে আমি খুব সহজে করতে পারতাম, ইউনিটের মাধ্যমে খুব সহজে করতে পারতাম, এবার ক্লিক করলে ইউনিট হয়ে যেত। কিন্তু এটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে যতটুকু আপনি ড্র্যাগ করবেন ততটুকু নিয়ে সে কাজ করে, যতটুক নিয়ে ড্র্যাগ করবেন ততটুক নিয়ে সে কাজ করে। খেয়াল করে দেখেন যতটুক নিয়ে কাজ করবে ততটুক নিয়েই আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এখন হয়তো আপনার আরেকটা কোশ্চেন থাকতে পারে, এই কাজটা তো আমি মানে পাথফাইন্ডারের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে সিলেক্ট করতে হবে, ডিভাইডে ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে, দেন হচ্ছে এগুলোকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে আমি কি করতে পারবো, ইউনিট করব, দেন হচ্ছে এই ইফেক্টটা আসবে। তো এইটাকেই সহজ করার জন্য হচ্ছে শেপ বিল্ডার টুলস ইউজ করা। এরপর আরও কিছু আরেকটা সুবিধা আছে সব শেপ বিল্ডার টুলসকে ইউজ করার। যেমন খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার একটা শেপ, এই হচ্ছে আমার একটা শেপ, এই শেপটার মধ্যে আমি একটা কালার দিলাম, এই শেপটার মধ্যে মনে করেন আমি একটা কালার দিলাম। কালার দেওয়ার পর একটু ভালো করে খেয়াল করেন, আমি একটা লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে উপরের থেকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত আসছি, হাতের বাম পাশ থেকে ড্র্যাগ করে ডান পাশে আসছি। এখন আপনি চাচ্ছেন এই যে আমি যে এখানে আলাদা আলাদা করলাম, একটু খেয়াল করে দেখেন আমার এক্সট্রা কিছু অংশ, খেয়াল করছেন প্রত্যেকটা লাইনের এক্সট্রা কিছু অংশ বাকি আছে। এখন এই মুহূর্তে আমি যেটা জানি সেটা হচ্ছে এখান থেকে আমি একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস নিব, নিয়ে হচ্ছে এই প্রত্যেকটা পাতের মধ্যে মধ্যে একটা একটা করে ক্লিক করব, প্রত্যেকটা পাতে একটা একটা করে ক্লিক করব। খেয়াল করে দেখেন এই পর্যন্ত আমি যেটা জানি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ডিরেক্ট সিলেকশনে যাব, ডিরেক্ট সিলেকশনে গিয়ে আমি কি করতেছি, এখানে ক্লিক করে আমি ডিলিটে প্রেস করব, এখানে ক্লিক করে আমি ডিলিটে প্রেস করব, এখানে ক্লিক করে আমি ডিলিটে প্রেস করব, এখানে ক্লিক করে আমি ডিলিট প্রেস করব। তাহলে আমি কি করলাম, একদম অ্যাকুরেটলি আমার এই অংশগুলো পেলাম, অর্থাৎ একদম লাইন বরাবর আমার কাটা অবস্থায় পেলাম। খেয়াল করে দেখেন আবারও রিপিট করতেছে, আমি ফার্স্টে হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইয়াতে গেলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলসে গেলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলসে গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করলাম, দেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি ডিভাইড করে আমি ডিলিট করে ফেলে দিছি। এখন এই জিনিসটাই যদি আমি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে করি, এটা রেজাল্টটা কী আসে আমি একটু দেখব। একই কাজটা আমি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে করতে চাচ্ছি। এর মধ্যে কালার দিয়ে আমি একটা, এখানে হচ্ছে আমার লাইন টুল ইউজ করি একটা, উপর থেকে নিচে আমি আরেকটা লাইন টুল ইউজ করলাম, এই হচ্ছে আমার কাজ। আমি সবগুলোকে সিলেক্ট করলাম, এখন আমি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে কাজ করব। এখানে গেলাম, এখন যদি আমি শেপ বিল্ডার টুলসে যাই, যাওয়ার পর আমি যদি জাস্ট অল্টার প্রেস করি, দেখেন
অল্টার প্রেস করে ক্লিক করেন, অটোমেটিকলি যতটুকু জায়গা বাড়তি ছিল ততটুকু জায়গা হচ্ছে সে অ্যাড করে দিবে। অল্টার হচ্ছে মাইনাস। দেখেন আমি যদি মাইনাস করতে চাই, অল্টার প্রেস করে যদি এটাকে ড্র্যাগ করি, এটা মাইনাস হয় অর্থাৎ কেটে যাবে। যেটাকে আমাকে ডিভাইডের মধ্যে গিয়ে সিলেক্ট করে ডিভাইড করে ডিলিট করে দিয়ে দেন হচ্ছে কাজ করতে হচ্ছে, আর এখানে কিন্তু আমি সহজে এটা করতে পারতেছি। আমি অল্টার প্রেস করে এখানে ড্র্যাগ করলে এটা মাইনাস হয়ে যাবে। আর যদি আপনি শিফট প্রেস করেন তখন হচ্ছে প্লাস হবে, শিফট প্রেস করলে হচ্ছে প্লাস হবে। এভাবে আপনি যদি কাজ করতে চান আপনি ইচ্ছে করলে কাজ করতে পারেন। তো এই হচ্ছে আপনার ডিভাইড এবং শেপ বিল্ডার টুলসের মধ্যে যে পার্থক্যটা সেটা করে দেখি। আমরা এর আগে লগো নিয়ে কথা বলছিলাম আপনাদের সাথে, যে লগো ডিজাইন করার জন্য আমাদের যে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করা দরকার, অর্থাৎ লগো কি সেটা সম্পর্কে জানবো আমরা। লগো এবং ব্র্যান্ডিংয়ের মধ্যে পার্থক্য সেটা সম্পর্কে জানছি, লগো এবং ব্র্যান্ডের মধ্যে পার্থক্য সেটা সম্পর্কে জানছি, লগো কত ধরনের হয় সেটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিচ্ছি। এরপর লগো তৈরি করার জন্য ক্লায়েন্টকে আমার কি কি কোশ্চেন করতে হয় সেই বিষয়গুলো আমরা জানি। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি এখানে লগো ডিজাইন কথাটা সার্চ করি এবং এখানে যদি আমি ইমেজে যাই, তখন আমার সামনে একটু খেয়াল করে দেখেন এখানে ভ্যারাইটিস টাইপ অফ লগো আসছে, অনেক ধরনের লগো আসছে। এখন আমি যখন লগো নিয়ে কাজ করব, সাধারণত দেখা যায় যে এখানে যতগুলো লগো দেখতেছেন প্রত্যেকটা লগো হচ্ছে জাস্ট ডিজাইন, এখানে কিন্তু কোম্পানির নাম উল্লেখ করা নেই। দেখেন ম্যাক্সিমাম যে লগোগুলো পাবেন 100-র মধ্যে 95% লগোর ক্ষেত্রে দেখবেন যে জাস্ট লেখা আছে লগো ডিজাইন, কিন্তু লগোর নেম উল্লেখ করা নেই। এখন লগোর নেম যদি উল্লেখ করা না থাকে তখন আপনি বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল কোম্পানি অনুযায়ী আমাকে কিভাবে লগো তৈরি করতে হবে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমাকে যখন একজন ক্লায়েন্ট কাজ করতে দিবে তখন আমি যদি জাস্ট লগো ডিজাইন নিয়ে সার্চ করি, আমি যদি এখানে জাস্ট লগো ডিজাইন কথাটা লিখে সার্চ করি, তখন আমার সামনে যে লগোগুলো আসবে সেই লগোগুলো হচ্ছে জাস্ট লগো কী জিনিস সেটা বোঝানোর জন্য আসবে। কিন্তু যখন আপনি ইন্ডিভিজুয়াল কোনো লগো তৈরি করতে যাবেন তখন আমাকে কি করতে হবে, ওই লগো সম্পর্কে আমি আইডিয়া কিভাবে জেনারেট করব এই বিষয়গুলো আমার জানা দরকার। এই জন্যই এই অপশনটা ইউজ করা। খেয়াল করে দেখেন কিছু কিছু আপনার লগো যখন তৈরি করতে যাবেন তখন লেখা থাকে যে লাক্সারিয়াস লগো অথবা প্রিমিয়াম লগো। উনি চায় যে তুমি আমাকে এই লগোটা তৈরি করে দিবা, এটা লাক্সারিয়াস লগো হইতে হবে বা প্রিমিয়াম টাইপের লগো সে চাচ্ছে। এখন আমি যদি এখানে লগো ডিজাইনের পাশে লাক্সারিয়াস কথাটা ইউজ করি, তখন এখানে যদি সার্চ করি তখন আমার সামনে একটু খেয়াল করে দেখেন কিছু লগো আসছে। একটু ভালো করে খেয়াল করে দেখেন এই যে লগোগুলো দেখতেছি এই লগোগুলোর গেট আপ প্লাস হচ্ছে আমি এর আগের যে অপশনটা অর্থাৎ শুধু লগো ডিজাইনের যদি গেট আপটা আমি দেখি, এর দুটার মধ্যে মানে অনেক ডিফারেন্স। এইখানে যে কালারগুলো দেখতেছেন বিভিন্ন কালার কম্বিনেশন, বিভিন্ন অংশ ইউজ করা, বিভিন্ন অংশ দিয়ে দেন হচ্ছে আপনার লগোগুলো তৈরি করা। এই লগোগুলো একটা অপশন, আর একটা অপশন হচ্ছে আপনার লাক্সারিয়াস লগো। যখন আমি যাচ্ছি তখন হচ্ছে এক ধরনের লগো দেখাচ্ছে। দুটার মধ্যে পার্থক্য কি? দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যখন আপনার কোনো ক্লায়েন্ট লাক্সারিয়াস কথাটা উল্লেখ করবে তখন খেয়াল রাখতে হবে এর মধ্যে কিছু কম্বিনেশন আছে। কি কম্বিনেশন আসে হচ্ছে যখন আপনি লাক্সারিয়াস লগো করবেন, এই লাক্সারিয়াসের লগোর কম্বিনেশনগুলোর মধ্যে সাধারণত যে কালারগুলো ইউজ হয় সেটা হচ্ছে গোল্ড কালারগুলো ইউজ হয়। নাম্বার 2 হচ্ছে লাক্সারিয়াস লগোর ক্ষেত্রের মধ্যে কারুকার্য বেশি হয়। এইসব লগোর ক্ষেত্রে কারুকার্য জিনিসটা আপনার বেশি হয়, কারুকার্য বেশি হয়ে দেন হচ্ছে এটাকে ফুটিয়ে তোলা ট্রাই করে। দেখেন এইখানে একটু খেয়াল করে দেখেন অনেক বেশি কারুকার্য প্লাস হচ্ছে নিচে আপনার ডিজাইনটা করা, লেখাটা লেখা। এখানে একটু খেয়াল করে দেখেন যতগুলো দেখছেন প্রত্যেকটা হচ্ছে লাক্সারিয়াস লগো এবং কারুকার্য বেশি। কিন্তু অন্যান্য লগোর ক্ষেত্রে অর্থাৎ নর্মাল যখন আপনি লগো যদি শুধু লগো সার্চ করেন তখন কিন্তু এমনটা দেখতে পাবেন না, তখন এক একটা এক এক কোম্পানি ওয়াজ এক এক রকম করে তৈরি করা। বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাকে
এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার ক্লায়েন্ট কোন ধরনের লগোটা ট্রাই করতে বলছে। যদিও আমরা এই পর্যন্ত জানি যে লগো হচ্ছে 8 ধরনের 7 ধরনের আমরা দেখছি। অ্যাবস্ট্রাক্ট লগো দেখছি, লেটারমার্ক লগো দেখলাম, মনোগ্রাম লগো দেখলাম, মাস্কট লগো দেখছি, কম্বিনেশন লগো দেখছি, পিক্টোরিয়াল লগো দেখছি। এই যে লগোগুলো আছে এইগুলোর সাথে আবার এইগুলোর পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে আপনার ক্যাটাগরির পার্থক্য, অর্থাৎ কোনটা ক্যাটাগরির লগোর মতো পড়ে। লাক্সারিয়াসটা হচ্ছে একটা ক্যাটাগরির লগো, এর মধ্যে আবার ওই কম্বিনেশনগুলো আসবে, অর্থাৎ লগো টাইপগুলো আসবে। ক্যাটাগরি হচ্ছে একটা অংশ আর টাইপ হচ্ছে একটা অংশ। সো আমাকে হিসাব করে দেন হচ্ছে লগোটা তৈরি করতে হবে। এই জন্য লগো তৈরি করার আগে মাইন্ড ম্যাপিংটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। লগো তৈরির আগে মাইন্ড ম্যাপিংটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো দ্যাট আমি আগে মাইন্ড ম্যাপিং করব, দেন হচ্ছে আমি ডিজাইনে যাব। কারণ হচ্ছে ম্যাক্সিমাম সময় আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে একটা লগো তৈরি করার জন্যে রেডি হচ্ছি, জাস্ট আমি কি করতেছি লগোটা তৈরি করা শুরু করে দিলাম, আশেপাশে থেকে একটু ইনফরমেশন জোগাড় করে দেন হচ্ছে তৈরি করে দেব, কিন্তু ইন্ডিভিজুয়াল ইনফরমেশনগুলো আমি তৈরি মানে করে কালেক্ট করি না। এই জন্য বারবারই আপনাদেরকে বলা যে যে কোনো সময় আমি যখন লগো তৈরি করতে যাব, যে কোনো একটা কাজ তৈরি করব, শুধু লগো না, যে কোনো ডিজাইন যখন আপনি তৈরি করতে যাবেন, এর এই ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি প্লাস হচ্ছে টাইপ, এই জিনিসগুলো আমাকে আগে খেয়াল করতে হবে যে কোন টাইপের লগো চাচ্ছে, কোন ক্রাইটেরিয়ার মধ্যে বা কোন ক্যাটাগরি আমি ইউজ করে কাজটা করব, এই বিষয়গুলো আগে আমাকে আইডেন্টিফাই করে বের করতে হবে। দেন হচ্ছে আমি ডিজাইন কনসেপ্টে যাব। এখন আমি যদি ওই যে বললাম যে লাক্সারিয়াসে যদি যাচ্ছি, লাক্সারিয়াসের লগের ক্যাটাগরিগুলো একরকম আর নর্মাল ক্যাটাগরি এগুলো আরেক রকম, অর্থাৎ আমাকে ক্যাটাগরি ফলো করে কাজ করতে হবে। এরপর আবার অনেকে চায় হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির, আপনার প্রিমিয়াম টাইপের লগো চায়। আমি যদি প্রিমিয়াম লগো লেগে সার্চ করি তখন দেখবেন যে প্রিমিয়াম লগোগুলো আসতেছে আমার সামনে। এখানে কিন্তু এত বেশি কারুকার্য হয় না, প্রিমিয়াম লগোর ক্ষেত্রে এত বেশি কারুকার্য হয় না, কিন্তু এইখানে আপনার দুইটা কালার বেশি ইউজ হয়, একটা হচ্ছে সিলভার আর হচ্ছে গোল্ড। আর লাক্সারিয়াস লগোর মধ্যে ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয় হচ্ছে আপনার 90%-এর ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে আপনার গোল্ড, আর 10%-এর ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে আপনার সিলভার বা ওই রিলেটেড কালারগুলো। আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রায় 60-40 হচ্ছে আপনার ডিফারেন্স, অর্থাৎ 60% ইউজ হয় হচ্ছে আপনার গোল্ড আর 40% ইউজ হয় হচ্ছে আপনার সিলভার কালার। কারণ হচ্ছে এই দুইটা কালারকে প্রিমিয়াম কালার বলা হয়। কেন? এই দুইটা কালার আপনি যেখানেই দেখবেন না কেন, দেখবেন আপনার চোখ আটকে গেছে, অর্থাৎ আপনার চোখের লাগতেছে, আই ক্যাচিং কালার বলা হয় এগুলোকে, এই জন্য এগুলো প্রিমিয়াম কালারের মধ্যে আসে। এবং এই রিলেটেড কালার ইউজ করে যদি আপনি কোনো লগো ইউজ করেন তখন আপনার এই কাজগুলোকে বলা হচ্ছে প্রিমিয়াম বা প্রায় এই লাক্সারিয়াস অপশনগুলোর মধ্যে পড়ে। তো আমাকে যখনই আমি কোনো কাজ করতে যাব এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল রাখবেন, খেয়াল রেখে হচ্ছে আমি কাজ করে যাব। দ্বিতীয়টা হচ্ছে আমি যখন এই লগো তৈরিতে যাচ্ছি, একটু খেয়াল করে দেখেন, আমি আবার লাক্সারিয়াস লগোতে যাচ্ছি, যখন যাচ্ছি তখন সাধারণত কোয়ালিটি অর্থাৎ বিভিন্ন ধরনের হয়ে থাকতে পারে। যেমন আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে তুমি একটা লগো ক্রিয়েট করবা, লগোটার উপর একটা ক্রাউন থাকবে, দেন হচ্ছে তুমি লগোটা তৈরি করবে, এরকম টাইপের যদি আমি লগো দেবো, তখন দেখেন এইখানে আমাকে ক্রাউন খুঁজতে একটু সময় লাগতে পারে। তখন আমি যেটা করব, উপরে যে অংশগুলো আছে দেখেন এইখানে কিছু অপশন দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে ক্যাটাগরির মধ্যে হচ্ছে আপনার ক্রাউন টাইপের। আমি যদি ক্রাউনে ক্লিক করি, এখানে দেখেন আমার ম্যাক্সিমাম অর্থাৎ 100 থেকে প্রায় 99%-এর ক্ষেত্রেই আপনি দেখবেন যে ক্রাউন ইউজ করা, যে এই রিলেটেড লগো কেমন হতে পারে। তা আমি এখান থেকে কি করব, এখান থেকে হচ্ছে আমার প্রথমে হচ্ছে আমাকে আইডিয়া জেনারেট করতে হবে, দেন হচ্ছে আমি রেডি করব। আচ্ছা, এখন আবার আরেকটা কোয়েশ্চেন থাকবে, আমি যেটা চিন্তা ভাবনা করতেছি এটা দেখে খুঁজে দেখি যে এরকম আছে। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে লগোটা দেখতেছেন, এই যে লগোটা দেখতেছেন, এই লগোটা আর এই লগোটার মধ্যে পার্থক্যটা তেমন নাই। দেখেন এই লগোটা আর এই লগোটার মধ্যে তেমন একটা পার্থক্য নেই। ও হচ্ছে আর সিলেক্ট করছেন, পাশে হচ্ছে কারুকার্য করছেন, নিচে হচ্ছে লাক্সারিয়াস লিখছেন, আর এখানে হচ্ছে জেড সিলেক্ট হচ্ছে, পাশে হচ্ছে কারুকার্য ইউজ করছেন, নিচে হচ্ছে লাক্সারিয়াস ইউজ করছেন। অর্থাৎ দুইটা কিন্তু আলাদা আলাদা দুইটা লগো, এবং প্রকাশও পাচ্ছে আলাদা আলাদাভাবে। কেন? কারণ ডিজাইন কনসেপ্ট আলাদা করছে, প্লাস হচ্ছে আপনার স্টাইলটাও ডিজাইন একটু ডিফারেন্স টাইপের করার ট্রাই করছে। তো একই কথাটা হচ্ছে
যে আমি যে কাজটা করতেছি বা আমি যে কাজটা করব সেটাকে আমাকে যেটা করতে হবে, আগে হচ্ছে ইনফরমেশন কালেক্ট করব, ডিজাইন কনসেপ্ট দেখব, দেখে হচ্ছে ওইখান থেকে আমি একটা ডিজাইন কনসেপ্ট রেডি করে দেন হচ্ছে আমি এই কাজটা করব। তাহলে হচ্ছে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, এছাড়া আপনি ভালো রেজাল্ট কখনোই পাবেন না। আর প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেন যতগুলো লগো দেখবেন কোথাও কোনো হিজিবিজি কথাটা নেই, অর্থাৎ ক্রিটিক্যাল টাইপের লগো খুব কম পাবেন। লাক্সারিয়াসের মধ্যে একটু ক্রিটিক্যাল হয়, এছাড়া ম্যাক্সিমাম যে লগোগুলো হয় দেখেন খেয়াল করে দেখেন একটু ক্রিটিক্যাল টাইপের। লাক্সারিয়াসের মধ্যে আবার এগুলোই হয় যে সিংহের মাথা, বাঘ বা সিংহ থাকবে এরকম টাইপের ইফেক্ট ইউজ করে কাজ করতে হয় লাক্সারিয়াসের ক্ষেত্রে। যেহেতু ওই যে বারবারই বললাম যে বেশি কারুকার্য হয়, তখন আমাকে হিসাব করতে হবে যে অ্যাকচুয়ালি কোন ধরনের লগ আমি ক্রিয়েট করব এবং ওই রিলেটেড লগ আমি ক্যাটাগরি অনুযায়ী সার্চ করে দেন হচ্ছে আমি কাজ করব। এরপর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে পয়েন্টস অনুযায়ী কাজ করা। অর্থাৎ আমি একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমি যদি কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানি ইউজ করি তাহলে ওই ইন্ডিভিজুয়াল কোম্পানি অনুযায়ী আমার লগোগুলো আসবে। আমি যদি ডিরেক্ট লগো ডিজাইনে যাই তাহলে কিন্তু আমি অ্যাকচুয়াল যে এটা চাচ্ছিলাম, যে এই থিমটা চাচ্ছি, ওই থিমটা আমি পাচ্ছি না। যেমন আমি এখানে লগো ডিজাইনে যাচ্ছি, লগো ডিজাইনে গেলাম, এই হচ্ছে লগো ডিজাইন, কিন্তু আমার কোম্পানি আমাকে বলছে বা আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে আপনি আমাকে একটা রিয়েল এস্টেট রিলেটেড আপনাকে তৈরি করে দিবেন, লগো তৈরি করে দেবেন। এখন আমি যদি এই জায়গাটার মধ্যে লগো ডিজাইনের পাশে যদি আমি জাস্ট লিখে দেই যে রিয়েল এস্টেট, যদি কথাটা দেই রিয়েল এস্টেট লগো কথাটা আমি যদি সিলেক্ট করে দিই, তখন হচ্ছে দেখবেন যে আমার এখানে কিছু লগো আসতেছে এবং ওই সব লগোর মধ্যে ম্যাক্সিমাম লগোর মধ্যে আপনার কি আসবে, যে আপনার ঘর, অর্থাৎ হোম আছে, ঘর আছে, এরকম টাইপের একটা ইফেক্ট আসবে, অর্থাৎ এরকম একটা ইফেক্ট আপনাকে দেখাবে। তো এইগুলো দেখলে আমি বুঝতে পারবো যে আসলে এগুলো হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড কোম্পানি, এগুলো হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড কোম্পানি। একটা লগো যখন তৈরি করবেন, লগোটা দুইটা অংশ দিয়ে আপনাকে ভাব প্রকাশ করবে আসলে এটা কি রিলেটেড কোম্পানি। নাম্বার ওয়ান হচ্ছে তার সিম্বল, নাম্বার টু হচ্ছে তার স্লোগান। অনেক কোম্পানি দেখবেন যেগুলোর মধ্যে লেখা থাকে শুধু নাম লেখা থাকে, সেক্ষেত্রে আপনার যেটা করতে হয় সেটা হচ্ছে স্লোগানের মাধ্যমে প্রকাশ করতে হয় যে এই হচ্ছে কোন কোম্পানি। যেমন একটা সময় অ্যাপেল যে অপশনটা ছিল, অ্যাপেলের যে মানে মেইন লগোটা ছিল, আমরা জানি অ্যাপেলের মেইন লগোতে যদি আমরা যাই তখন হচ্ছে দেখবেন যে অ্যাপেল লগো যদি আমি হিস্টোরিটা ইউজ করি, অ্যাপেল লগো হিস্টোরি যদি আমি সার্চ করি, অ্যাপেল লোগো হিস্টোরি যদি আপনি সার্চ করেন তখন দেখবেন যে অ্যাপেলের কোত্থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে জিনিসটা আপনি বুঝতে পারবেন। একটা সময় এই যে অংশটার মধ্যে অ্যাপেল কম্পিউটার কোম্পানি লেখা ছিল, আস্তে 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 এটা এমন অবস্থা হয়ে গেছে যে আপনারা শুধু সিম্বল ইউজ করে বুঝতে পারবেন যে আসলে লগোটা কিসের। বলার উদ্দেশ্য হচ্ছে এই, কিছু কিছু কোম্পানি যখন শুরু হয়, শুরুর সময় আপনার মানে যা করতে হয় হচ্ছে আমি কোন কোম্পানি কি করতেছে ওই রিলেটেড আমাকে একটা স্লোগান ইউজ করতে হয়। যেমন আমরা এখানে যদি যাই, আপনার অ্যামাজন আছে, আমি যদি অ্যামাজনে যাই, অ্যামাজন লগো যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন অ্যামাজনের যে লগোটা আছে এটা দেখলে কেউ বুঝবে না যে এটা একটা ই কমার্স সাইট, এটা কেউ বুঝবে না যে এটা একটা ই কমার্স সাইট। এখন যেটা এতটাই বেশি আপনার গা হয়ে গেছে, আপনার পপুলার হয়ে গেছে, এখন মানুষ দেখলেই বুঝতে পারবে। এখানে দেখেন এখানে লেখা আছে হচ্ছে আর্থ বিগেস্ট বুক স্টোর, আর্থ বিগেস্ট বুক স্টোর, অ্যান্ড এখানে দেখেন এখানে লেখা আছে অ্যান্ড ইউ আর ডান। অর্থাৎ স্লোগান ছিল একটা সময়, কিন্তু এখন এখন আর স্লোগান লাগে না, এখন জাস্ট আপনার অ্যামাজনের লগোটা দেখলেই মানুষ বুঝতে পারে। বলার উদ্দেশ্য হচ্ছে পপুলারিটি যখন থাকে তখন আপনার এই অপশনটা ইউজ করা যায়। তো এই যে অপশনগুলো আছে এগুলোর মেইন থিমটা হচ্ছে যে আমাকে অবশ্যই ইন্ডিভিজুয়াল অংশ হিসেবে কাজ করে দেন হচ্ছে আমাকে লগোটা তৈরি করতে হবে। যেমন রিয়েল এস্টেটের কথা বললাম, রিয়েল এস্টেট আমি যদি রিয়েল এস্টেট কোম্পানির কাজ করতে চাই তখন আমাকে রিয়েল এস্টেট লিখে দিতে হবে। আর যদি কেউ আমাকে বলে যে আমি এইটা চাচ্ছি ওইটা চাচ্ছি, সে যদি নিজেই বলে দেয় তাহলে হচ্ছে আলাদা কথা। যেমন আমি এখানে একটু ড্যাশবোর্ডে যাচ্ছি, এখানে গিয়ে যদি আমি কন্টেস্টে যাই, কন্টেস্টে গিয়ে যদি আমি একটু সার্চ করে আপনাদেরকে দেখাই যে আসলে কি চাচ্ছেন না চাচ্ছেন, উনি জাস্ট আপনাদের বোঝানোর উদ্দেশ্য যে লাইভ প্রজেক্ট আসলে কেমন হয় উনি আপনাকে ডিরেক্ট বলে দিচ্ছে, যেমন দেখেন খেয়াল করে দেখেন কনস্ট্রাকশন কনসালটেন্সি বিজনেস,
কনস্ট্রাকশন কনসাল্টিং বিজনেস। এরপর আবার খেয়াল করে দেখেন মেক মাই প্রোডাক্ট লিস্টিং ডিসক্রিপশন মোর অ্যাট্রাকটিভ, ডিজাইন এ লগো ফর এ বুটিচারি, একটা অপশন লিখছে। আবার এখানে খেয়াল করে দেখেন আর্টো কনগুরো, সম্ভবত এটা সময় অন্য কোনো আপনার ল্যাঙ্গুয়েজ হতে পারে। এবার দেখেন কোম্পানি লগো, সে আলাদা আলাদা করে বলে দিচ্ছে যে কি টাইপের কোম্পানি চাচ্ছে, কি টাইপের অংশ, সে নিজে নিজে বলে দিচ্ছে যে সে কি চাইবে না চাইবে বা কোন ধরনের কাজ করতে চায়, সবগুলো সে বলে দেয়, সবগুলো সে বলে দেয়। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনি যদি, যেমন এখানে খেয়াল করে দেখেন আইডিয়াল স্মার্ট সলিউশন, আইডিয়াল স্টার্ট সলিউশন হচ্ছে কোম্পানির নাম। আমি জাস্ট এটা দিয়ে একটা জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখানে দেখেন ইটস এ কনসাল্টিং বিজনেস, আই নিড এ, দেখেন আই নিড এ অ্যাপিয়ালিং অ্যান্ড ক্যাচি লগো, আই ওয়ান্ট এ স্টার্ট বাটন, সে বলে দিছে স্টার্ট বাটন লাগবে তার, স্টার্ট বাটন ইন দ্য লগো সামওয়্যার, যে কোনো এক জায়গায় উনি স্টার্ট বাটন চাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে ওনার মানে পছন্দ হয়েছে, এই লগোটা ওনার পছন্দ হয়েছে, এই জন্য এটাকে উইন করছেন। আর এটা হচ্ছে সেকেন্ড চয়েস, এই জন্য এটাকে রানার আপ হিসেবে উনি ঘোষণা দিচ্ছেন। এখন যেহেতু স্টার্ট লগোটার কথা বলে দিচ্ছে, সো দ্যাট এখানে স্টার্ট লগোটা ইউজ করছেন, স্টার্ট লগোটা ইউজ করে কাজ করেছে। এখন আমি যে একটু আগে বললাম যে আপনাকে এটাকে নিয়ে মাইন্ড ম্যাপিং করতে হবে, তাহলে অ্যাকচুয়ালি আমি তাহলে দেখি কনসাল্টিং বিজনেস যে লগোটা আছে এই টাইপের লগোগুলো কেমন হয়, আমি একটু দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে উনি কোত্থেকে এটার আইডিয়াটা নিছে। আমি যদি এখানে যাই কনসাল্টিং বিজনেস লগোর মধ্যে যদি যাই, একটু খেয়াল করে দেখেন এখানে কনসাল্টিং বিজনেসের অ্যাভেলেবেল লগো চলে আসছে, এখানে অ্যাভেলেবেল চলে আসছে। তাহলে হয়তো আপনি এখন বলতে পারেন তাহলে উনি যে কাজটা করলো এটা কি নিজে থেকেই করছে বা নিজের অংশ থেকে তৈরি করছে? হ্যাঁ, নিজের আইডিয়া জেনারেট করে কাজ করছে, কিন্তু এর আগে উনি হচ্ছে এটার সম্পর্কে ভালো একটা মাইন্ড ম্যাপিং করে নিছে, ভালো একটা মাইন্ড ম্যাপিং করে দেন হচ্ছে কাজ করছে। এখন আমরা দেখব যে ওইটার সাথে মিলে বা ওরকম কোনো ডিজাইন আছে কিনা যেটার সাথে, যেটা থেকে উনি ইন্সপিরেশন হয়েছেন, যে অর্থাৎ এরকম টাইপের লগো করা যায়। একটু খেয়াল করে দেখেন, এই যে খেয়াল করে দেখেন এখানে ম্যাট কক্স, এখানে লেখা আছে ম্যাট কক্স, আর এই যে অংশটা দেখেন এই ডিজাইনটা, এটা হচ্ছে আইডিয়াল স্টার্ট। এইখানের মধ্যে ইউজ করছেন হচ্ছে আলাদা একটা বক্স ইউজ করে কক্স ইউজ করছে, আর এইখানেও দেখেন আলাদা একটা বক্স ইউজ করে স্টার্ট ইউজ করছেন। আইডিয়ালটা ঠিক রাখছেন, অর্থাৎ এইখানে যে আপনার ম্যাট কথাটা লেখা আছে এটা ঠিক আছে, নিচে যে অপশনটা আছে দেখেন এখান থেকে ডিজাইনটা ইউজ করছেন, অর্থাৎ এখান থেকে কিছু একটা ডিজাইন নিছেন, অর্থাৎ আইডিয়া জেনারেট করছেন, আইডিয়া জেনারেট করে দেন হচ্ছে কাজটা করছেন। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি যখন ওই রিলেটেড লগোতে যাব, লগোতে গেলে বুঝতে পারবো আসলে এই রিলেটেড লগোগুলো কেমন হয়। আর এখানে যেহেতু বলেই দিছে উনি আমার একটা স্টার্ট বাটন দরকার, যেহেতু এখানে কথাটা বলেই দিছে, সো দ্যাট এটা আমার জন্য আরও ইজি হয়ে গেছে। এখানে আবার মাইন্ড ম্যাপিংটা অর্ধেক কমে গেছে। তো প্রত্যেকটা জায়গার মধ্যে, প্রত্যেকটা অংশের মধ্যে আপনাকে কি করবে, বলে দেবে যে এরকম হইতে হবে, ওরকম হইতে হবে, সব কিছু আপনাকে একদম ক্লিয়ারলি বলে দিবে। বলে দিলে আপনার যে সুবিধাটা হবে, খুব সহজেই, খুব সহজে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এইভাবে আপনি যদি আলাদা আলাদা অংশ, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি একটা একটা অংশ নিয়ে কাজ করেন বা একটু সার্চ করেন, তখন কি করতে পারবেন, খুব সহজেই আপনি ডিজাইন কনসেপ্টটা ধরে নিতে পারবেন। এরপর একটু খেয়াল করে দেখেন, এখন মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমাকে একটা ই কমার্স লোগো তৈরি করতে। এখন আপনি যদি এখানে গিয়ে একটু ই কমার্স লোগো যদি সার্চ করেন, ই কমার্স লগো ডিজাইন যদি আমি সার্চ করি, তখন একটু খেয়াল করে দেখবেন যে ই কমার্স যে লগোগুলো থাকে প্রত্যেকটা লগোর মধ্যে আপনি ট্রলি পাবেন, শপিং ব্যাগ পাবেন, অথবা লগোর নিচে আপনি কি পাবেন, একটা স্লোগান পাবেন যেটা দিয়ে বুঝাবে যে এটা হচ্ছে একটা ই কমার্স লগো। খেয়াল করে দেখেন যতগুলো লগো পাবেন প্রত্যেকটা জায়গাতে দেখবেন যে একটা অংশ। একটু খেয়াল করে দেখেন আলিবাবা ইউজ করছে, এখানে একটা আলিবাবার এই অংশটার মধ্যে একটা অংশ ছিল। আচ্ছা, আমি আলিবাবার এখানে যাচ্ছি, তখনই আপনি বুঝতে পারবেন আসলে কি রিলেটেড অংশ। আলিবাবা বিডিতে যদি যাই, একটু ভালো করে খেয়াল করেন, আলিবাবা বিডিতে অফিসিয়াল সাইটে যদি যাই, সে আপনার এই যে দেখেন চ্যাট, এখানে একটা লিখে দিছে, অর্থাৎ একটা বক্স তৈরি করে দিছে, একটা বক্স তৈরি। আর এখানে দেখেন এই যে এ দিয়ে যে বানাইছে, এখানে একটা ডট আছে, অর্থাৎ চাকার মতো ট্রাই করছেন, যেটা দিয়ে বোঝাচ্ছে ট্রলি সিস্টেম বোঝাচ্ছে। তো আপনাকে কি করতে হবে, যখনই আপনি ইন্ডিভিজুয়াল কোনো লগোতে যাবেন, তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, ওই রিলেটেড অপশনগুলো রেডি করতে হবে, অর্থাৎ বুঝাইতে হবে যে এটা হচ্ছে এটা। যদি আপনার সিম্বলের মাধ্যমে বুঝাতে না পারেন, উনি যদি সিম্বল না চায়, তখন আপনাকে কি করতে হবে, স্লোগানের মাধ্যমে বুঝাইতে হবে যে উনি
কী টাইপের কোম্পানিটা ইউজ করে বা কী টাইপের সার্ভিসটা প্রোভাইড করে। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই আলাদা আলাদা করে নিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই। যেমন আমি এখানে দেখালাম হচ্ছে রিয়েল এস্টেট দেখালাম, তারপর হচ্ছে ই কমার্স দেখালাম। এখন যদি আপনি ফ্যাশন রিলেটেড যান, ফ্যাশন রিলেটেড বা ফ্যাশন লগো যদি ডিজাইন যদি ফ্যাশনে যাই, তখন দেখবেন ফ্যাশন রিলেটেড অপশনগুলো চলে আসছে, যেটার মধ্যে আপনার দেখা যাচ্ছে যে কোনো মহিলার অবয়ব, মেয়ের অবয়ব, বা আপনার কোনো বুটিক হাউস বা কোনো ডিজাইনের অবয়ব, এই অপশনগুলো থাকবেই। তো এগুলো দিয়ে আপনাকে কি করতে হবে, প্রকাশ করতে হবে জিনিসটা, যে আসলে কি রিলেটেড কাজটা করতেছে। তো ম্যাক্সিমাম সময় যেটা আমাকে মানে সব সময় যেটা আমাকে খেয়াল রাখতে হবে, যে কোনো লগোই আমি তৈরি করতেছি না কেন, তখন আমাকে যদি এই রিলেটেড লগোগুলো আগে আমি সার্চ করি, তাহলে হচ্ছে আমার একটা আইডিয়া জেনারেট হয়। শুধু আইডিয়া জেনারেট হয় না, আমার অনেক কিছু বোঝা যায়, যে অ্যাকচুয়ালি কালার কম্বিনেশন সম্পর্কে বোঝা যায়, ডিজাইন কনসেপ্ট সম্পর্কে বোঝা যায়, এবং কিভাবে আপনি এটা ফুটিয়ে তুলবেন সেটা সম্পর্কে আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। এই জিনিসগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনার কনসেপ্টটা অনেক তাড়াতাড়ি গেইন করবে। আর আপনি যদি এইখান থেকে দেখে দেখে বেশি না 10-15-20টা লগো তৈরি করে ফেলেন, তখন অটোমেটিকলি আপনার নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি চলে আসবে। এই জন্যই আমরা যখন লগো ডিজাইন করব বা লগো ডিজাইন নিয়ে যখন আমরা কাজ করব, তখন আগে আমরা ফার্স্ট যেটা করব, ওই অপশনগুলো নিয়ে মাইন্ড ম্যাপিং করব। এর আগে আপনাদের সাথে কথা বলা হয়েছে যে আমি ইন্ডিভিজুয়াল অংশ নিয়ে নিয়ে মাইন্ড ম্যাপিং করব, যে কি চাচ্ছে, কি রিলেটেড কোম্পানি। উনি যদি টোটাল বলে দেয় যে এই রিলেটেড কাজ করতে হবে, এই অংশ নিয়ে কাজ করতে হবে, যদি উনি আপনাকে টোটাল বলে দেয়, তাহলে তো আর কিছু বলার নেই, আর যদি না বলে, তখন হচ্ছে আপনাকে অ্যাকুরেটলি করতে হবে। আমি গতকাল একটা বুকমার্ক করে রাখছিলাম, আমি আপনাদের দেখানোর জন্য একটা বুকমার্ক করে রাখছিলাম। দেখি এখানে, হ্যাঁ আছে, এই লগোটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখলে আপনি ভালো বুঝতে পারবেন আসলে কি বলা হয়েছে। খেয়াল করে দেখেন, উই নিড এ নিউ লগো ফর আওয়ার এক্সিস্টিং কোম্পানি নাবিনা গ্রুপ। Our group is based in Doha, Qatar, and it's one of the largest and oldest companies in building, construction, and construction materials. Please visit our website for more details. Requirement for the new logo: the new logo should bear a resemble to the existing logo, অর্থাৎ আগের যেই আপনার আছে লগো আছে ওইটারই একটা রিসেম্বল হবে। প্লিজ রেফার টু দ্য ওয়েবসাইট। ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। দ্য এক্সিস্টিং লগো ইউজ এ বোট, একটা বোট ইউজ করতে হবে। বোট হ্যাজ এ সুফিসিয়েন্ট অ্যাসোসিয়েশনস উইথ দ্য কোম্পানি, এটা হচ্ছে ওদের হচ্ছে কোম্পানির সাথে সংযুক্ত একটা কিছু। সো দ্য নিউ লগো শুড হ্যাভ এ বোট, একটা বোট থাকতেই হবে। উই ডোন্ট নিড এনি নেম ইন দ্য লগো, কোনো লগো দরকার, নেম দরকার নাই। দ্য লগো উইল অলসো ইউজড ফর স্টাম্প অ্যান্ড আদার্স ম্যাটেরিয়াল মার্চেন্ডাইজ। So the design should be suitable for such use and should look good in the ink as well. এই জিনিসগুলো, অর্থাৎ এখানে আমি বুঝে গেছি যে একটা বোট লাগবে। এখন চলেন আমরা যদি নাবিনা যে গ্রুপটা ছিল, অর্থাৎ অংশটা ছিল, দেখেন খেয়াল করে দেখেন, সে নাবিনা লিখছে, এটার একটা বোটের অংশও দিচ্ছে। এই জিনিসটা যখন আমরা দেখতেছি, তখন তো মোটামুটি অনেকটাই আমার আইডিয়া চলে আসতেছে যে আসলে উনি কি চাচ্ছেন, মোটামুটি আমার একটা আইডিয়া চলে আসতেছে। এখন আমি কি করব, এই নাবিনাটা দিয়ে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এন্ট্রিগুলো আছে, একটা এন্ট্রিও কিন্তু আমি দেখতে পারতেছি না। কারণ হচ্ছে এই যে যিনি হচ্ছে এই কন্টেস্টটা আপনার সাবমিট করছেন, উনি এখানে সিল্ড করে দিচ্ছেন। সিল্ড মানে প্রত্যেকটা লক করা, অর্থাৎ এইখানে একজনের এন্ট্রি আরেকজনে দেখতে পারবেন না। এইখানে আপনাকে যেটা করতে হবে, সম্পূর্ণ নিজের কনসেপ্ট দিয়ে তৈরি করতে হবে। এখানে আপনার প্রায় 273 জন অলরেডি আপনার দিয়ে দিচ্ছে। আমার মনে হয় 6 দিনে মিনিমাম 2000-এর উপরে চলে যাবে। সম্পূর্ণ নিজের কনসেপ্টটা ইউজ করবে, অর্থাৎ এইখানে আপনাকে আলাদাভাবে মাইন্ড ম্যাপিং করতে হচ্ছে না যে বোট কেমন হইতে পারে, কি হইতে পারে। এখন আপনি যে কাজটা করতে পারেন, যে আপনি কি করতে পারেন, এই বোটের মধ্যে লগো ইউজ করা যায় এরকম টাইপের দেখতে পারেন, যে লগো ইন বোট বা বোট লগো, বা আমি যদি বোট দেই, শুধু আমি বোট লেখা যদি সার্চ করি, বোট লগো যদি দেই, সার্চ করে আমি দিলাম, এখানে খেয়াল করে দেখেন বিভিন্ন টাইপের বোর্ড দেখা যাচ্ছে। এখন আপনি মনে করেন যে এই বোর্ড দিয়ে তো আর কাজ হবে না, আপনি এখান থেকে কি করবেন,
বোটের আকৃতিটা নিয়ে দেন হচ্ছে ওনাদের যে নাবিনা কথাটা লেখা আছে ওই নাবিনা কথাটাকে এটাকে কনভার্ট করতে হবে, কনভার্ট করে দেন হচ্ছে আমাকে এখানে লগোটা ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমি কি করব, বোটের একটা অবয়ব নিয়ে কাজ করব। অবশ্যই একটা বোট থাকতে হবে, বোটের অবয়ব নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন এটাকে কিভাবে করতে পারেন, আমরা ইনভলভ ডিস্টোর্ট নামের একটা অপশন শিখছিলাম, আমাদের মনে আছে নিশ্চয়ই। ইনভলভ ডিস্টোর্টের মধ্যে আমরা কি করছিলাম, কোনো শেপের মধ্যে আমি যদি ইমেজ ইউজ করতে চাই, কোনো টেক্সটকে যদি অ্যাড করতে চাই, তখন এটা কিভাবে অ্যাড হবে সেই জিনিসটা আমরা দেখছিলাম। আমরা ইচ্ছে করলে ওইটার মাধ্যমেও এই লগোটা তৈরি করে কাজ করতে পারি। দেখেন, এই জন্যই হচ্ছে আপনাদেরকে আগে ওগুলো দেখানো শিখানো, দেন হচ্ছে আমরা হচ্ছে কাজে নামছি, যাতে আপনারা ইন্ডিভিজুয়াল অংশ নিয়ে কাজ করতে পারে, অর্থাৎ যেটা যখন দরকার হয় ওই অংশটা যাতে আমরা ইউজ করে কাজ করতে পারি। এভাবে আপনি চাইলে যে কোনো ডিজাইন আপনি কি করতে পারেন, রেডি করতে পারেন। যে কোনো ডিজাইন রেডি করে আপনি কি করতে পারবেন, আপনার প্রয়োজন মতো আপনার কন্টেস্ট বা আপনার ক্লায়েন্টের জন্য রেডি করতে পারেন। কার্ডবোর্ডের এই জায়গাটায় তৈরি করছেন, তৈরি করার পর আমরা যেটা করবো, আর্টবোর্ডটাকে একটু ছোট করে দিব, আর্টবোর্ডটাকে ছোট করে দেব, আমার কাজ শেষ। বুঝতে পারছি, এইভাবে কাজ করতে হয় আর্টবোর্ডের জন্য। মানে লগোর ক্ষেত্রে কোনো আর্টবোর্ডের কোনো অ্যাকুরেট জ্ঞান নেই, পরিমাপ নেই। আমরা একটা বিষয় নিয়ে খুব মানে জ্ঞা থাকি, সেটা হচ্ছে আমরা যে লগো ইউজ করি, এই লগোর ক্ষেত্রে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে আইকন। আমরা যদিও এটা নিয়ে একটু আলাপ কথা বলছিলাম এর আগে, আরেকবার কথা বলি। লগো এবং আইকনের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা সম্পর্কে একটু কথা বলি। আমি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে সাপোজ মনে করেন আমি এখানে একটা দিচ্ছি যে ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করলাম, বা যে কোনো কোম্পানির একটা ইন্ডিভিজুয়াল একটা অপশন নিয়ে সার্চ করলাম। একটু খেয়াল করে দেখেন, এই যে কোম্পানিটা, এই হচ্ছে একটা কোম্পানি, এই কোম্পানির কিছু সার্ভিস প্রোভাইড করতেছে। দেখেন, এই কোম্পানির লগো হচ্ছে ক্রিয়েটিভ এজেন্সি, এই হচ্ছে একটা কোম্পানি, তার কিছু সার্ভিস আছে, যেমন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে হচ্ছে কিছু সার্ভিস আছে। এই সার্ভিসেরকে তুলে ধরার জন্য যে অপশনগুলো ইউজ করা হচ্ছে, স্যাম্পলগুলো ইউজ করা হচ্ছে, এগুলোকে বলা হয় লগো, এগুলোকে বলা হয় আইকন। আমি যে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ইউজ করতেছি, এটার উপরে যে অংশটা দেখা যাচ্ছে, অর্থাৎ পাখির মতো যে অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তার আইকন, আর এটা হচ্ছে তার লগো। লগোটা ইউজ হচ্ছে মেইন ওয়েবসাইট বা মেইন অংশে, আর আইকনটা ইউজ হচ্ছে মানে যেই ওয়েবসাইটটা ওপেন হবে সেই ট্যাবের ক্ষেত্রে ওপেনটাকে দেখানোর জন্য, অর্থাৎ বোঝার জন্য যেটা এই কোম্পানির ওয়েবসাইটে আপনি আছেন। এই অংশটাকে বলা হয় ফ্ল্যাব আইকন, এই আইকনটাকে বলা হয় ফ্ল্যাব আইকন। এটা হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে। আর এইসব ক্ষেত্রে, অর্থাৎ আপনি যখন নর্মালি কোনো ইয়ার জন্য অংশের জন্য করবেন, তখন হচ্ছে জাস্ট নর্মাল আইকন হিসেবেই পরিচিত। এখন এই আইকনগুলোর ক্ষেত্রে, এই যে আইকনগুলো আমরা দেখতেছি, এই আইকনগুলোর ক্ষেত্রে আমাদের কোনো রেস্ট্রিকটেশন আছে কিনা, বা এই আইকনগুলো আমরা কিভাবে তৈরি করব, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। একটু খেয়াল করে দেখেন, আমাকে আমার একজন ক্লায়েন্ট, উনি আমাকে দিচ্ছেন হচ্ছে আমাকে কিছু আইকন তৈরি করে দিতে হবে। খেয়াল করবেন কথাটা, আমার কিছু ক্লায়েন্ট বলছেন যে আমাকে কিছু আইকন ক্রিয়েট করে দিতে হচ্ছে ওনাকে। কি ধরনের আইকন, উনি হচ্ছে আমাকে কয়েকটা নাম দিয়ে দিচ্ছেন। খেয়াল করে দেখেন, কয়েকটা নাম দিয়ে দিচ্ছেন। প্রথম যে নামটা আমি এখানে ইউজ করছি, অর্থাৎ উপরের যে আইকনটা আছে, এই যে আইকনটা আছে, এই আইকনটা সম্পর্কে বলি। এখানে একটা লিখছে হচ্ছে, ওনার আইকনের একটা সাইট হচ্ছে যে এংরি কাস্টমার, এই এংরি কাস্টমারের আইকনটা আমি এখানে ক্রিয়েট করছি। এর আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে আসলে আইকনগুলো ইউজ হয় কোথায়। আইকনগুলো ফ্লায়ারের বা কোনো প্রচার মাধ্যমে ইউজ হতে পারে, অথবা কোনো ওয়েবসাইটেও ইউজ হতে পারে। যেমন খেয়াল করে দেখেন, ওয়েবসাইটেতে সচরাচর বেশি ইউজ হয়। এই যে দেখেন, এখানে যে আপনার রিচার্জ কথার উল্লেখ আছে, তার সামনে দেখেন একটা টাকার মতো দেওয়া আছে, খেয়াল করছেন, টাকার মতো দেওয়া আছে, এটাকে বলা হয় আইকন। দেখেন, ফ্লেক্সি প্ল্যান কথাটা লেখা আছে, এটা সামনে একটা অপশন দেওয়া আছে, এটাকে বলা হয় আইকন। অফারের কথাটা লেখা আছে, এটা হচ্ছে একটা আইকন। এগুলি সব হচ্ছে আপনি নিজে ক্রিয়েট করবেন, অর্থাৎ ওই রিলেটেড একটা অপশন নিয়ে কাজ করবেন। দেখেন, অফার ইউজ করছে কেন, এটা গিফট আইকন কেন দিছে, যেটা দিয়ে আপনার যা চাইতেন তার থেকে একটু বেশি, যতটুকু দিছে অতটুকু হচ্ছে গিফট, এই জন্য একটা গিফট বক্স ইউজ করছে। এখানে দেখেন মাই অফার, অর্থাৎ আমার অফার একটা হাতও দিছে, একটা আপনার গিফট বক্স দিছে, অর্থাৎ বুঝাচ্ছে যে এটা মাই অফারের একটা আইকন। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি যে কথাটা লিখছি এখানে, যে উনি যেটা চাইছে যে এ ভেরি এংরি কাস্টমার, এটার হচ্ছে আমাকে একটা আইকন ক্রিয়েট করতে হবে, সে তার উপর ভিত্তি করে আমি হচ্ছে এই আইকনটা ক্রিয়েট করছি।
এই আইকনটার মধ্যে দেখেন একজন মহিলা উনি হচ্ছে খাবার অর্ডার করছেন, খাবার অর্ডার করার পর উনি যেই টাইপের খাবার চাচ্ছিলেন ওই টাইপের খাবার হয় নাই বিধায় উনি কি করছেন, ওয়েটার যিনি আছেন ওনাকে বলতেছেন, খুব রাগান্বিত হয়ে গেছেন এবং বলতেছেন। এই জিনিসটা কিন্তু দেখে বুঝতেছি যে রাগান্বিত হয়ে গেছেন। কিভাবে বুঝতেছি? নর্মালি আমরা যখন রাগ করি তখন আমরা কি বলি, আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে, আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে গেছে, বা মানুষকে গরম হয়ে গেছে, তুই এখন কথা বলিস না, নর্মালি যাক বলি আর কি। আর যিনি হচ্ছে শুনেন বা আমার যিনি সামনে থাকেন উনি কিন্তু নম্র ভদ্র থাকেন বা অথবা মাথা নিচু করে থাকেন। ঠিক একই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি আমি এইখানে, যে এই জিনিসটা বোঝাচ্ছি যে উনি একজন কাস্টমার, উনি দেখাচ্ছেন যে এটা ঠিক হয় নাই, উনি রাগান্বিত হচ্ছেন, এখানে ধোয়া বেরোচ্ছেন, এখানে আপনার চিল্লাচিল্লি করতেছেন, একটা সাউন্ড টাইপের ইফেক্ট, এটা দিয়ে বোঝাচ্ছি যে ওনার একটা, উনি হচ্ছে এংরি কাস্টমার। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, লেখা আছে হচ্ছে আপনার হার্ট অ্যাটাকের একটা অপশন ছিল, যে হার্ট অ্যাটাক হচ্ছে, অর্থাৎ হার্টটা আলাদাভাবে দেখানো হয়েছে এবং অ্যাটাক অপশন দেখাচ্ছে, যে কয়েকজন মিলে, যে কয়েকটা ওমেন মিলে আড্ডা দিচ্ছেন ওইটার একটা ইফেক্ট দেখাতে বলছে, আমি ইফেক্টটা দেখাচ্ছি। এরপর একটু খেয়াল করে দেখেন, এ প্লে এ কিডস প্লে উইথ এ গান, অর্থাৎ একটা বাচ্চা কি করতেছে, গান নিয়ে খেলা করতেছে। আবার এখানে খেয়াল করতেছে দেখেন কিডন্যাপ, চাইল্ড কিডন্যাপ, যেটার মধ্যে মাকে আপনার গা ধরে আপনার আর্মস ধরে দেন হচ্ছে ওরা বাচ্চাকে কিডন্যাপ করতেছে। এটার মধ্যে খেয়াল করে দেখেন ব্যাংক রোবারি, অর্থাৎ ব্যাংকের এখানে কেটে ওরা ঢোকার চেষ্টা করতেছে। এই জিনিসগুলো দিয়ে ইন্ডিভিজুয়ালি আস্তে 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 আপনার বোঝানোর চেষ্টা করতেছি, যে আপনার সিম্বলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছে আসলে মানে জ্ঞাটা কি, অফারটা কি, বা আপনার সার্ভিসটা কি, এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করা। তো আইকনের মাধ্যমে কি করতে হয়, আপনাকে বুঝাইতে হবে যে আসলে আপনি কি প্রোভাইড করতে চাচ্ছেন, এই জিনিসটা বুঝাইতে হয়। প্রথমত যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা আইকন কি জিনিস আর লগো কি জিনিস এই জিনিসটা বুঝি। আইকন, লগো হচ্ছে কোনো কোম্পানির পরিচিতিমূলক প্রতীক, যার মাধ্যমে ওই কোম্পানিটা কি সার্ভিস প্রোভাইড করে বা কি সেবা দেয় সেই জিনিসগুলো। ওই সেবার মধ্যে আবার কি কি আছে, যেমন এই যে একটু আগে বললাম যে এইখানে আপনার এই কোম্পানিটা হচ্ছে কিছু কাজ করছে, যেমন মনে করেন আপনার একটা আইটি কোম্পানি আছে, এখন আইটি কোম্পানির মধ্যে আপনি কি কি করেন, আপনি গ্রাফিক্স ডিজাইনার শিখান, আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখান, আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখান, আপনি হচ্ছে মার্কেটিং শিখাচ্ছেন, আপনি শিখাচ্ছেন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডপ্রেসের এই অংশগুলো দেখান, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কাজ করেন। আপনি ওগুলোর জন্য আলাদা একটা সিম্বল ক্রিয়েট করতে পারেন। সাপোজ মনে করেন আমার একটা আছে কোম্পানি আছে যেটা হচ্ছে ইলেকট্রনিক্স কোম্পানি। এখন ইলেকট্রনিক্স কোম্পানির মধ্যে কিছু সাপোর্টও আছে, কি কি সার্ভিস আছে, যে আমি কি করতেছি, মেনটেনেন্স করি, কি কি মেনটেন্স করি, এসি মেনটেনেন্স করি, রেফ্রিজারেটর মেনটেনেন্স করি, বিভিন্ন টাইপের আপনার আমার সার্ভিস আছে। এখন মনে করেন আপনি এসি মেনটেনেন্স করেন বা এটি এসি আপনি ঠিক করেন, বা আপনি রেফ্রিজারেটর আপনি গিয়া করেন, কাজ করেন। এখন আপনি ওটার একটা লগো তৈরি করতে চাচ্ছেন, সরি আইকন তৈরি করতে চাচ্ছেন। এখন আমি যদি এখানে রেফ্রিজারেটর লিখি, আমি যদি এখানে রেফ্রিজারেটর লিখে জাস্ট হচ্ছে আইকন কথাটা লিখি, এখানে যদি আইকন কথাটা লিখি, রেফ্রিজারেটর আইকন যদি আমি লিখি, একটু খেয়াল করে দেখেন এইখানে আমার রেফ্রিজারেটর অ্যাভেলেবেল আইকন চলে আসছে। এখন আপনি যেটা বলবেন, আমি কি তাহলে এটাই ডিরেক্ট বসায় দিব? না, এটার মধ্যে আপনি ইচ্ছে করলে কি করতে পারেন, কিছু কাজ করতে পারেন। যে কোনো বিষয়, সাপোজ মনে করেন আপনি এখানে রেফ্রিজারেটর লিখলেন, আপনি মনে করেন এখানে গ্রাফিক্স ডিজাইন লিখলেন, যে কোনো একটা জিনিস লিখে ওটাকে কি করতে হবে, আপনাকে প্রকাশ করতে হবে আসলে আপনি কি করেন, আপনি আসলে কি করেন। আমি একটা রেফ্রিজারেটর কি করতেছি, সার্ভিস প্রোভাইড করি, সো আমি কি করতেছি, এটাকে সিলেক্ট করলাম, মনে করেন আমি এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এটাকে জাস্ট কপি করলাম, রাইট বাটন ক্লিক করে কপি করলাম, কপি করে আমি আমার ইলাস্ট্রেটরে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। এটা হচ্ছে একটা রেফ্রিজারেটরের ছবি। এটাকে সিলেক্ট করে আমি এখানে ইমেজ ট্রেস করলাম, দেখেন আইকনটা কিভাবে তৈরি করতেছি, এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলে সবগুলো ফেলে গেলাম, বাকিগুলো সবগুলো ফেলে দিলাম, ফেলে দিয়ে এখানে রাখি। এই হচ্ছে আমার রেফ্রিজারেটর। এটাকে আমি কি করি, মেনটেনেন্স করি, সার্ভিস দেই। এখন চলেন মেনটেনেন্স যেই অপশনটা আছে সেই মেনটেনেন্সের আইকনটাই নিয়ে আসি। এই যে মেনটেনেন্স আইকনে গেলাম, মেনটেনেন্স আইকনে যাওয়ার পর দেখেন বিভিন্ন কোয়ালিটির আইকন আসছে, বিভিন্ন কোয়ালিটির আইকন আসছে, যে আমি এটা মেনটেনেন্স করি। তা আমি কি করলাম, এই আইকনটা নিলাম, মনে করেন এই আইকনটা আমার ভালো লাগছে, এই আইকনটা আমি নিলাম। অথবা আপনি কি করলেন, এই আইকনটা নিলেন, রাইট বাটন ক্লিক করে একটু দেখি এই আইকনটা কি আপনার
পিএনজি কিনা, না এটা জেপিজি আইকন। আমি রাইট বাটন ক্লিক করে এই আইকনটাকে কি করলাম, কপি করে নিয়ে আসছি। অথবা এইটা নিতে পারেন অথবা এটা নিতে পারেন, এটা দেখি পিএনজি কিনা। হ্যাঁ, এই আইকনটা হচ্ছে পিএনজি, আমি এই আইকনটাকে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এরপরে যদি আমি এখানে গিয়াতে যাই, আমার ফাইলে যাই অর্থাৎ ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে যদি আমি এই রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো দেখি, অর্থাৎ আমি একটু আগে যেটা ডাউনলোড করছি সেটা একটু দেখি। এই যে অংশটা আছে আমি নিলাম, কি করতেছি, মেনটেনেন্স করতেছি। ভালো করে খেয়াল করবেন, আমি মেনটেনেন্স করতেছি, সেজন্য এটা দিয়ে বুঝাচ্ছি আমি মেনটেনেন্স করি। আমি ইমেজ ট্রেস করি, ইমেজ ট্রেস করে আমি কি করলাম, এক্সপান্ড করলাম, আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করে এটিকে ডিলিট করে ফেলি। আমি এগুলি সবগুলোকে ধরি, এখানে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। এ হচ্ছে আমার মেনটেনেন্সের একটা সিম্বল। খেয়াল করে দেখেন, মেনটেনেন্সের একটা সিম্বল। আপনি ইচ্ছা করলে এই মিডলের মধ্যে এই মেনটেনেন্সের সিম্বলটা ইউজ করতে পারেন, যে আপনার রেফ্রিজারেটর মেনটেনেন্স করেন, আপনি রেফ্রিজারেটর মেনটেনেন্স করেন, আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন, মনে করেন আমি এখানে রাখি, এটা থেকে হালকা একটু ছোট করে নিই, ছোট করে রাখি। এখন যাচ্ছে হচ্ছে অবজেক্টে, অবজেক্টে গিয়ে পাতে যাচ্ছি, পাত থেকে আমি অফসেট পাত ইউজ করতেছি, প্রিভিউতে ক্লিক করি, মোটামুটি আমার এটা ঠিক আছে, ওকে করে দিই। এখন আমি কি করলাম, পাথ ফাইন্ডারে গিয়ে ইউনিট করে দিচ্ছি। কোনটাকে ইউনিট করলাম, যেটাকে আমি অফসেট পাথ দিয়ে তৈরি করছি সেটাকে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিয়ে, সরি অ্যারেঞ্জ করে পিছনে নিয়ে যাই, আর উপরের যে অংশগুলো আছে সেগুলোকে ধরি। দেখেন, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি আপাতত। এগুলি সবগুলো ধরেন, ধরে এখানে নিয়ে আসি, মিডলে নিয়ে আসি। মনে করেন এখানে রাখেন, এখানে রাখলাম, আর মিডলের যে অংশটা আছে কন্ট্রোল থ্রি দিয়ে আপাতত হাইড করে ফেলি। আচ্ছা, এই দুইটাকে ধরি, দুইটাকে ধরে ডিভাইড অপশনে ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, এটাকে আমি ডিলিট করে ফেললাম। অল্টার কন্ট্রোল থ্রি দিয়ে যেটা হাইড করছিলাম ওটাকে আনহাইড করি। দেখেন, এটা হচ্ছে রেফ্রিজারেটর মেনটেনেন্স। এখন আমি যদি সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এখানে নিয়ে আসি, এটা হচ্ছে আমার একটা আইকন। আমি কালার ইউজ করলে কালার ইউজ করি, সবগুলোকে সিলেক্ট করে যদি আমি ইউনিট করে ফেলি, আমি যে কোনো একটা কালার দিলে দেখেন কালার চলে আসতেছে। এইভাবে আপনি চাইলে কি করতে পারেন, যে কোনো আইকন ক্রিয়েট করতে পারেন। এখন আমি যদি এটাকে সাইডে রাখি, এটাকে ছোট করি, ছোট করে যদি আমি এখানে ইউজ করি মেনটেনেন্স, রেফ্রিজারেটর মেনটেনেন্স, আপনি ইচ্ছে করলে করতে পারেন। এইভাবে হচ্ছে আইকন তৈরি করতে হয়। ঠিক একইভাবে আমি যে আইকনগুলো তৈরি করছি, ঠিক একইভাবে বিভিন্ন জায়গা থেকে কয়েকটা নিয়ে অ্যাড করে আইকন তৈরি করতে হয়। তা যেমন আমি এখানে একটু আগে বলছিলাম যে গ্রাফিক্স ডিজাইন, আমি এখানে যদি গ্রাফিক্স ডিজাইন লিখি, আমি যদি গ্রাফিক ডিজাইন আইকন লিখি, খেয়াল করে দেখেন এখানে আমরা গ্রাফিক ডিজাইনের বিভিন্ন আইকন চলে আসছে। এই যে এটার মতো আপনি ফ্লায়ার ডিজাইনের মধ্যে যদি দেখেন, এখানে গ্রাফিক ডিজাইনের একটা সিম্বল ইউজ করতে চান, আপনি ইচ্ছে করলে কী করতে পারেন, এখান থেকে ইউজ করতে পারেন। তবে একটা কথা বলে দিই, এখান থেকে ডিরেক্টের কোনো সমস্যা নেই, অর্থাৎ ডিরেক্ট এরকম সেম টু সেম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে কোনো কপিরাইট ধরে না। আইকনের ক্ষেত্রে কোনো কপিরাইট তারা ধরে না, আইকনগুলো আপনি খুব সহজে ইউজ করতে। আপনি যদি চান যে আপনি গ্রাফিক্স রিলেটেড কোনো জিনিস অ্যাড করতে চান, আপনি ইচ্ছে করলে কী করতে পারেন, অ্যাড করতে পারেন। যেমন খেয়াল করে দেখেন, এই যে সিম্বলটা আছে, এই সিম্বলটা কিন্তু এইখানেও আছে, এই যে দেখেন এইখানেও কিন্তু আছে। এখন সে এটাকে নিয়ে এখানে বসে দিয়ে কাজ করার নেই, আপনি ইচ্ছা করলে এখান থেকেও নিয়ে কাজ করতে পারেন। আপনি ইচ্ছা করলে এটাকে পেন টুলের মাধ্যমে অন্য একটা জিনিস দিয়ে দেখা দিতে পারেন যে না, আমি গ্রাফিক্সের একটা আইটেম ইউজ করতে। অর্থাৎ এইখানে মনে করেন আপনি এই সিম্বলটা ইউজ করলেন, এই যে আপনার অংশটা আছে এটাকে ফেলে দিয়ে আপনি কি করলেন, এই পেন টুলের অংশটাকে এখানে বসা দিলেন, অর্থাৎ আপনি গ্রাফিক্সের অংশটা দেখাচ্ছেন, যে গ্রাফিক্স ডিজাইনিংয়ের ট্রেনিং করানো হয়। আপনি ইচ্ছা করলে এটাও এখানে দিয়ে আইকন ক্রিয়েট করতে পারেন। এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো আইকন ক্রিয়েট করে কি করতে পারেন, প্রকাশ করতে পারেন। সেটা হচ্ছে আপনার ইমেজটা ভেঙে যায়, ইমেজটা ভেঙে যায়, আমরা জানি ট্রেস করলে ভেঙে যায়। আমি কি করব, ট্রেস করলাম, এক্সপান্ড করলাম, এক্সপান্ড করলে হয় হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে গেছে। আমি কি করলাম, আনগ্রুপ করে আমার যতটুকু দরকার ঠিক ততটুকু হচ্ছে আমি আলাদা করে ফেলতেছি, ছোট করে ফেলতেছি, ছোট করে আমি এখান থেকে নিয়ে আসি এটাকে, আর বাকি যে অংশগুলো আছে সবগুলোকে ধরে ফেলে দিই। এটা হচ্ছে আমার মেইন থিম। এ পর্যন্ত কি আমি বুঝতে পারছি? এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি চাচ্ছি সাইডে একটা বর্ডার, অর্থাৎ একটু জায়গা ফাঁকা রাখতে। যেমন খেয়াল করে দেখেন এখানে যে একটু ফাঁকা আছে, সরি আমি ডিলিট করে ফেলছি আনফরচুনেটলি, এখানে চাচ্ছি একটু ফাঁকা করতে। এখন ফাঁকাটা যে আপনি করবেন,
আপনি চাচ্ছেন চারিদিকে সমান দূরত্ব বজায় রেখে ফাঁকা করতে। এখন চারিদিকে সমান দূরত্ব বজায় যদি আমি করতে হয়, তখন আমাকে কি করতে হবে, এর ঠিক চারিদিকে সমান দূরত্বভাবে আমাকে আরেকটা শেপ ক্রিয়েট করতে হবে। আমি এটাকে সিলেক্ট করে এখানে যাই, অবজেক্টে যাই, আর এটার ওয়েটা হচ্ছে অফসেট পাথ। অফসেট পাতে গেলাম, অফসেট পাতের কাজ কি, চারিদিকে সমান দূরত্ব বজায় রেখে আমাকে আরেকটা শেপ ক্রিয়েট করে দেবে, আমরা জানি। আমি এটা করলাম, করে ওকে করে দিছি। এখানে কিন্তু এখন দুইটা শেপ, একটা হচ্ছে মেইন শেপ আর একটা হচ্ছে আমি এখন একটা ক্রিয়েট করছি। করার পর এখানে হচ্ছে আমি কি করলাম, ইউনিট করে দিলাম। কেন ইউনিট করলাম, একটা শেপে পরিণত করার জন্য। কেন করছি, কারণ হচ্ছে এখন সাপোজ মনে করেন এ হচ্ছে আমার শেপ, দেখেন এটা হচ্ছে আমার একটা শেপ। আমি যদি অ্যারেঞ্জ করে ব্যাক ব্যাক দিয়ে দিই, এ হচ্ছে আমার মেইন শেপ, আর মিডলে একটা অপশন আছে। আমি এটাকে এক কাজ করে ধরি, পিছনে কিন্তু আমার আরও একটা কাজ আছে, অর্থাৎ আরেকটা শেপ আছে। কিসের শেপ, যেটাকে আমি কপি করছি সেটাকে। এটাকে ধরলাম, ধরলাম বাইরের অংশটাকে ধরলাম, ধরার পর আমি ডিভাইডে ক্লিক করলাম, দেন হচ্ছে আনগ্রুপ করলাম, মিডলে যেটা বড় করছিলাম সেটা আমি ফেলে দিলাম। দেখেন এটা কিন্তু আমার মেইন শেপ ছিল, আর চারিদিকে একদম অ্যাকুরেট দূরত্ব রাখার জন্য আমি যে অফসেট পার্টটা ক্রিয়েট করছিলাম ওইটা হচ্ছে ফেলে দিছি। তখন কি হয়েছে, চারিদিকে একদম সমানভাবে আমার একটা শেপের ক্রিয়েট হয়ে গেছে, যেটা হচ্ছে দূরত্ব বজায় দেখানো হয়েছে। বুঝতে পারছেন কি?